আসসালামু আলাইকুম। ৪৯তম স্পেশাল বিসিএস এর সাবজেক্টিভ অ্যাকাউন্টিং এর ভাইবার দিক নির্দেশনামূলক ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা ভাইবার ইম্পর্টেন্ট সাজেশনস এবং ডিসকাশনস এর উপরে ক্লাসটা নিব। তো প্রথমে আমি সবাইকে যারা ক্লাস করছেন তাদের সবাইকে কংগ্রেচুলেশনস জানাচ্ছি, কারণ ইউ হ্যাভ ডান গ্রেট। আমি একটা স্ট্যাটিস্টিক্সে দেখেছিলাম যে মানে যতগুলো এই ৪৯তম বিসিএস এ যতগুলো সাবজেক্টের পরীক্ষা হয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি কম্পিটিশন হচ্ছে অ্যাকাউন্টিং এ হবে এবং হয়েছে। ৮৭২ জনে একজন আপনারা চাকরি পাবেন। তো অলরেডি আপনারা যারা টিকেছেন এবং প্রিলিতে যারা টিকেছেন তারা হচ্ছে তাদের কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন, এবং আমি আশা করি যে আগামী যে কয়দিন সময় আপনারা পাবেন, ২ তারিখ থেকে আপনাদের ভাইবা শুরু, তো যে কয়দিন সময় আপনারা পাবেন আমি আশা করি যে আপনারা আপনাদের রিপোর্টটা আরো একটু বাড়িয়ে দিয়ে আপনারা চূড়ান্ত যে লক্ষ্যে আপনারা পৌঁছে যাবেন। সো আমরা তাহলে আজকে শুরু করি। যারা একেবারে নতুন আছেন তাদের জন্য আসলে এই স্লাইডটা, কারণ যারা হচ্ছে পুরাতন আগে ভাইবা কোনো বিসিএস দিয়েছেন তারা হয়তো জানেন যে একটা ভাইবা বোর্ডে আপনাদের ৩ জন মেম্বার থাকে, নরমালি ৩ জন মেম্বার থাকে, যদি এক্সেপশনাল না থাকে ৩ জন মেম্বার নরমালি থাকে। তার মধ্যে হচ্ছে একজন পিএসসির মেম্বার থাকেন, টোটাল ৩ জনের মধ্যে একজন পিএসসির মেম্বার থাকেন, আর ২ জন থাকেন এক্সটার্নাল। ঠিক আছে? তো আপনাদের যেহেতু এটা হচ্ছে স্পেশাল বিসিএস এবং সাবজেক্টিভের পরীক্ষা, তো একজন অবশ্যই আপনাদের অ্যাকাউন্টিং কিন্তু স্পেশালিস্ট থাকবে। আর নরমালি যে অ্যাকাউন্টিং স্পেশালিস্ট থাকেন উনি হচ্ছে ইউনিভার্সিটির টিচার হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। সো এদিক থেকে আপনাদের কিন্তু সাবজেক্টিভের, বিশেষ করে অ্যাকাউন্টিং এর, যদি খুব স্পেসিফিক বলি ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং এর উপরে কিন্তু আপনার দক্ষতা যাচাই করা হবে। ঠিক আছে? যদি আপনি শুধু জেনারেলে ভাইবা জেনারেল বিসিএস যেগুলো হয়, বোধ জেনারেল আপনারা জানেন হচ্ছে নরমাল বিসিএস, এটা তো স্পেশাল বিসিএস। স্পেশাল বিসিএস বাদে নরমাল যে বিসিএস গুলা, এখানে যদি শুধুমাত্র জেনারেল কেউ চয়েস দেয় সেক্ষেত্রে কিন্তু তার কোনো সাবজেক্টিভ স্পেশালিস্ট থাকে না। যে ২ জন এক্সটার্নাল থাকেন তারা কিন্তু হচ্ছে কোনো স্পেশালিস্ট না। দেখা যাবে জয়েন্ট সেক্রেটারি বা হচ্ছে অন্য কোনো স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জয়েন্ট সেক্রেটারি অ্যান্ড অ্যাভাব পোস্টের ওনারা থাকেন। তো যদি কেউ বোথে চয়েস দেয় সেক্ষেত্রে বোথের যে ভাইবা গুলো হয় সেক্ষেত্রেও কিন্তু একজন এক্সটার্নাল সাবজেক্টিভ স্পেশালিস্ট থাকেন। তো অবশ্যই কিন্তু আপনাদের একজন, যেহেতু এটা স্পেশাল বিসিএস এবং আপনাদের শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়ার জন্য বা শিক্ষা ক্যাডার হিসেবে নিয়োগ দেওয়ার জন্য আপনাদের কিন্তু এই ভাইবাটা নিবে একজন অ্যাকাউন্টিং স্পেশালিস্ট কিন্তু অবশ্যই থাকবেন। আচ্ছা, তাহলে আপনাদেরকে অ্যাকাউন্টিং এর উপরে বা সাবজেক্টিভের উপরে খুব ভালো করে কিন্তু প্রিপারেশন নিতে হবে। তো এই প্রিপারেশনকে আরো শানিত করার জন্য আপনাদের আজকের এই ক্লাসটা, তো আমরা দেখি যে আপনাদের কোন কোন এরিয়াগুলো অবশ্যই আপনাদের কভার করতে হবে। মোস্ট ইম্পর্ট্যান্ট এরিয়া হচ্ছে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং পার্ট। তো ফাইন্যান্সিয়াল, নরমালি আমি আপনাদের ক্লাস নেওয়ার সময় বলেছি অ্যাকাউন্টিং বলতে কিন্তু আমরা কি বুঝি, ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিংটাই বুঝি। নরমালি যদি অ্যাকাউন্টিং বলি তাহলে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিংটাই বুঝি। আর হচ্ছে যদি কস্ট অ্যাকাউন্টিং, তাহলে কস্ট অ্যাকাউন্টিং মেনশন করি। কস্ট অ্যাকাউন্টিং অ্যাকাউন্টিং এর একটা পার্ট, ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং আছে, ফরেনসিক অ্যাকাউন্টিং আছে, অডিটিং আছে। সো আপনাদের কিন্তু অ্যাকাউন্টিং এর উপর যখন প্রশ্ন করবে অবশ্যই ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং এর উপরে প্রশ্ন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। তারপরে শুধুমাত্র ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং পড়লেই হবে না, আপনাদের হচ্ছে অডিটিং এর, ট্যাক্সেশন এর, যেহেতু আপনাদের সিলেবাসে এটা ছিল আর ভাইবা বোর্ডে যারা আসবে তারা একটু ঘাটাঘাটি করে অবশ্যই আসবে যে আপনাদের হয়তো আপনারা যে প্রশ্ন পরীক্ষা দিয়েছেন ওই প্রশ্নটাও তাদের কাছে থাকতে পারে, সিলেবাসটা তাদের কাছে থাকবে। সো হচ্ছে এই অডিটিং, ট্যাক্সেশন, কস্ট অ্যাকাউন্টিং এবং ইকোনমিক্স এর যে বেসিক বিষয়গুলো রয়েছে এই বিষয়গুলোর উপরে কিন্তু আপনাদেরকেও কিছুটা সময় দিতে হবে এবং এর বেসিক্স এর উপরে আপনাদের ভালো একটা প্রিপারেশন নিতে হবে। তাছাড়াও হচ্ছে আপনাদের যে রিসেন্ট ফাইন্যান্সিয়াল এবং ইকোনমিক রিলেটেড ইনফরমেশন রয়েছে এই ইনফরমেশন গুলা কিন্তু আপনাদেরকে জানতে হবে, যেমন বাজেটের আকার, তারপর হচ্ছে ট্যাক্স জিডিপি রেশিও, ট্যাক্স রেট, ঠিক আছে, তারপর হচ্ছে রিপো রেট, রিভার্স রিপো রেট, ব্যাংক রেট, এই বিষয়গুলো কিন্তু আপনাদেরকে অবশ্যই জানতে হবে। তো আমাদের মোটা দাগে কি কি পড়া লাগবে পরের স্লাইড গুলাতে আমরা দেখতে পাবো। আমরা শুরু করি যে আসলে এখানে আপনাদের যে টপিকগুলো আমি ইনক্লুড করেছি, আপনাদের যে স্লাইড রয়েছে অর্থাৎ আপনার যে পিডিএফ গুলো রয়েছে এবং লাস্টে যে পিডিএফ কম্পেন্ডিয়ামটা দিয়েছিলাম
তার বা ওই আপনাদের ভাইবার প্রিপারেশনের জন্য ওইগুলা তো মাস্ট পড়তেই হবে, কারণ ওইগুলা সব অ্যাকাউন্টিং এর বেসিক্স এর উপরে। ওই যেহেতু আপনারা ওগুলা পড়েই প্রিলিতে টিকেছেন, সো ওই বিষয়গুলো আপনাদের আয়ত্ত আছে, আপনারা ভাইবার আগে ওইগুলো ভালো করে রিভাইজ দিবেন। তো তার মধ্যে থেকে কোনগুলা বেশি গুরুত্বপূর্ণ সেগুলো আমি একটা লিস্ট এই ক্লাসের লাস্টে দিয়ে দিয়েছি। এবং তার বাইরে থেকে ভাইবার জন্য, ওটা হচ্ছে রিটেনের সিলেবাস, তো ভাইবার জন্য আপনার যে স্পেসিফিক কিছু কোশ্চেন আছে, এই ভাইবার জন্য স্পেসিফিক কোশ্চেন শুধুমাত্র আপনাদের এই পরীক্ষা না, 49তম না, আপনারা বিভিন্ন জায়গায় যে ভাইবার দিয়ে থাকেন, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে, অ্যাকাউন্টস ফাইন্যান্সের যে কোনো জবের ক্ষেত্রে আপনাদের এই বিষয়গুলা থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে। ঠিক আছে? যেমন আপনাদের সিলেবাসে নাই, কিন্তু আপনার হচ্ছে এই বিষয়গুলা ইউ মে বি আস্ক ইন ইউর ভাইবা বোর্ড। সো আপনারা এই বিষয়গুলো একটু ভালো করে পড়ে যাবেন। কিছু কিছু বিষয় আছে একেবারে টানা মুখস্থ করে যাবেন, কারণ দেখা যায় যে আপনি হচ্ছে জানেন যে হোয়াট ইজ অ্যাকাউন্টিং, বা এটা হচ্ছে আপনি হয়তো বলে দিতে পারেন কেউ জিজ্ঞাসা করলে, কিন্তু আপনি ভাইবা বোর্ডে যখন আপনাকে হঠাৎ করে বলবে যে অ্যাকাউন্টিং এর সংজ্ঞা দাও বা অ্যাকাউন্টিং কি বলো, তখন কিন্তু আপনি ওইভাবে, যদি আপনাকে ইংরেজিতে প্রশ্ন করে হোয়াট ইজ অ্যাকাউন্টিং, তখন কিন্তু আপনি হঠাৎ করে, যদি আপনার এই বিষয়টা মুখস্থ না থাকে, তাহলে কিন্তু হঠাৎ করে ওই যে গুছিয়ে সবকিছু নিয়ে গুছিয়ে বলাটা আপনার জন্য টাফ হবে। কারণ ভাইবা বোর্ডটা যতই আন্তরিক থাকুক বোর্ড মেম্বাররা, নার্ভাসনেস কাজ করে। ঠিক আছে? সো আপনারা অবশ্যই কিছু কিছু বিষয়, একেবারে বেসিক যে বিষয়গুলো অ্যাকাউন্টিং এর, যেমন ডেফিনেশন অফ অ্যাকাউন্টিং, অ্যাকাউন্টিং ইকুয়েশন বা অ্যাকাউন্টিং ইজ কল্ড ইনফরমেশন সিস্টেম, এই বিষয়গুলো আপনারা মাথায় রাখবেন, পারলে মুখস্থ করে রাখবেন। তো এই অ্যাকাউন্টিং এর এই যে ডেফিনেশনটা এখানে দিয়েছি, আপনার এই ডেফিনেশন বাদে অন্য কোনো আপনার পছন্দের ডেফিনেশন থাকলে, সেটা আপনার যদি এর থেকে বেশি ইউজফুল কোনো ডেফিনেশন আপনার কাছে থাকে, আপনি ওটা মুখস্থ করতে পারেন। যেহেতু আপনি অ্যাকাউন্টিং এর একজন গ্রাজুয়েট, পোস্ট গ্রাজুয়েট, সো অ্যাকাউন্টিং এর ডেফিনেশন যে আমারটা করতে হবে এমন না। তবে হচ্ছে আমার কাছে এটা একটা পারফেক্ট ডেফিনিশন মনে হয়েছে। আপনি এটা রেখে দিতে পারেন যে কোনো ওই ভাইবার জন্য, এটা আপনি বলতে পারেন। বা যেহেতু অ্যাকাউন্টিং এর গ্রাজুয়েট, পোস্ট গ্রাজুয়েট, তো অ্যাকাউন্টিং এর ডেফিনেশনটা আমাদের আসলে সারা জীবনই মুখস্থ থাকা উচিত। অ্যাকাউন্টিং ইজ অ্যান ইনফরমেশন সিস্টেম। অ্যাকাউন্টিং একটি তথ্য ব্যবস্থা যেটা আইডেন্টিফাই, রেকর্ডস, ক্লাসিফাই এবং সামারাইজ করে ফাইন্যান্সিয়াল ট্রানজাকশন এবং প্রিপেয়ার ইউজফুল ইনফরমেশন ফ্রম দোজ ফাইন্যান্সিয়াল ট্রানজাকশন। এটা হচ্ছে ফাইন্যান্সিয়াল ট্রানজাকশনকে রেকর্ড করে, ক্লাসিফাই করে, সামারাইজ করে, এবং এখান থেকে কি করে, ইউজফুল ইনফরমেশন তৈরি করে। ঠিক আছে? সো দ্যাট দ্য ইউজার্স অফ দ্য ফাইন্যান্সিয়াল ইনফরমেশন ক্যান টেক অ্যাপ্রোপ্রিয়েট ডিসিশন। কেন ইনফরমেশন তৈরি করে? এই যে ফাইন্যান্সিয়াল ট্রানজাকশন থেকে, কারণ হচ্ছে ইউজাররা যাতে সঠিক ডিসিশন নিতে পারে। অ্যাকাউন্টিং এর মূল কাজই এটা। এটা হচ্ছে বিভিন্ন ইভেন্ট থেকে, ইকোনমিক ইভেন্ট থেকে বা ট্রানজেকশন থেকে তারা কিন্তু কি তৈরি করে, ফাইন্যান্সিয়াল ইনফরমেশন তৈরি করে। ইনফরমেশন কেন তৈরি করে? ইনফরমেশনটা ইউজারদের কাছে প্রোভাইড করে, যেন ইউজাররা সঠিক সিদ্ধান্ত নিতে পারে। ঠিক আছে? তাহলে হোয়াই অ্যাকাউন্টিং ইজ কল্ড ইনফরমেশন সিস্টেম, আপনাদের যে কোনো ভাইবা বোর্ডে আগে প্রথমে অ্যাকাউন্টিংটা ছিল হচ্ছে বুক কিপিং, তারপরে হলো অ্যাকাউন্টিং, নাও অ্যাকাউন্টিং ইনফরমেশন সিস্টেম। তো কেন ইনফরমেশন সিস্টেম বলা হয়, সেটা আপনারা হচ্ছে ফ্রিকুয়েন্টলি আপনারা কিন্তু আস্কড হতে পারেন আপনাদের হচ্ছে পরীক্ষায়। বিভিন্ন যে এক্সাম গুলো রয়েছে, ভাইবা, শুধু বিসিএস এর না, অন্য ভাইবা গুলোকে, যে অ্যাকাউন্টিং কেন ইনফরমেশন সিস্টেম বলা হয়। তো অ্যান্সার হচ্ছে, একটা ইনফরমেশন সিস্টেমে তিনটা প্রসেস থাকে, ইনপুট থাকে, প্রসেসিং থাকে, আউটপুট থাকে। সিমিলারলি অ্যাকাউন্টিং এর ক্ষেত্রেও এই ইনপুট রয়েছে, ট্রানজেকশন গুলা বা ইকোনমিক ইভেন্ট গুলা হচ্ছে ইনপুট, প্রসেসিং হচ্ছে অ্যাকাউন্টিং সাইকেল ইউজ করে, যেমন জার্নাল, লেজার, ট্রায়াল ব্যালেন্স, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স, এইগুলোর মাধ্যমে আমরা কি করি, ইনফরমেশন প্রস্তুত করি। ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, আয় ব্যয় হিসাব, যে ইনফরমেশন গুলা প্রস্তুত করি, এই যে অ্যাকাউন্টিং সাইকেলের যে টুলস গুলো আছে এগুলো ইউজ করে। আউটপুট কি? এর আউটপুট হচ্ছে ডিসিশন, না ডিসিশন মেকাররা বা ইউজাররা এটার উপর বেস করে, ইনফরমেশনের উপর বেস করে ডিসিশন নেয়। ঠিক আছে? এই কারণে যেহেতু ইনফরমেশন সিস্টেমের তিনটা স্টেপ অ্যাকাউন্টিং এর মধ্যে রয়েছে, সেহেতু এই যে অ্যাকাউন্টিং কে ইনফরমেশন সিস্টেম বলা হয়। আর একটা এটা হচ্ছে অফিসিয়াল কথা। আর যদি আপনারা নর্মালি বলেন যে অ্যাকাউন্টিং এ কেন ইনফরমেশন সিস্টেম বলে, কারণ অ্যাকাউন্টিং এর কাজ হচ্ছে ইনফরমেশন তৈরি করা এবং সেই ইনফরমেশন প্রোভাইড করা, যাতে ডিসিশন মেকাররা ডিসিশন নিতে পারে। তাহলে ইনফরমেশন নিয়েই যেহেতু এর কাজ, ইনফরমেশন তৈরি করে সেটা প্রোভাইড করে, এই কারণে অ্যাকাউন্টিং কে ইনফরমেশন সিস্টেম বলা হয়। আচ্ছা, বুক কিপিং আপনাদের আসতে পারে যে বুক কিপিং আর অ্যাকাউন্টিং এর মধ্যে পার্থক্য কি। একটা সময় আমরা যখন ছোট ছিলাম তখন এটার নাম ছিল বুক কিপিং। ঠিক আছে? সো বুক কিপিংটা শুধুমাত্র রেকর্ড করতো,
যে করতে অ্যাকাউন্টিং হচ্ছে এখন মোর সিস্টেমেটিক এবং ইনফরমেশন গুলো গুছিয়ে তৈরি করে, যেটা এক নজরে দেখলেই ইউজাররা সহজে বুঝতে পারে বিষয়টা। সো আপনার হচ্ছে ইনফরমেশন বুককিপিংটা কি করে, রেকর্ডিং করে, শুধুমাত্র রেকর্ডিং দ্য ট্রানজেকশন, এবং লেস সিস্টেমেটিক ডিসিশন নেওয়া যায় না বুককিপিং এর উপর বেস করে, এটা শুধু লিখে রাখে। এবং মেজর টুলস সেটা কি, অ্যাকাউন্টিং সাইকেলের মধ্যে যে জার্নাল এবং লেজার, শুধুমাত্র এই দুইটা ব্যবহার করে। এখন আসি কনসেপচুয়াল ফ্রেমওয়ার্কে। কনসেপচুয়াল ফ্রেমওয়ার্কটা অ্যাকাউন্টিং এর কনস্টিটিউশন মনে করেন, যে একটা সংবিধান, বাংলাদেশের সংবিধান যেমন অ্যাকাউন্টিং এর ক্ষেত্রে অ্যাকাউন্টিং এর সংবিধান হচ্ছে কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক। কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক কি করে, sets out the fundamental concepts for financial reporting that guide the board in developing IFRS standards. IFRS স্ট্যান্ডার্ড যারা তৈরি করে বা যেভাবে তৈরি করা হয়, এটা কনসেপচুয়াল ফ্রেমওয়ার্কের উপর বেস করে কিন্তু তৈরি করা হয়। কনসেপচুয়াল ফ্রেমওয়ার্কটা জেনারেল গাইডলাইন, যে অ্যাকাউন্টিং এ এরকম হবে, এরকম হবে, ঠিক আছে, এটা হবে না, এটা হবে, ঠিক আছে, জেনারেল গাইডলাইন, যেটার উপর বেস করে এই যে রিপোর্টিং এর আমাদের যে স্ট্যান্ডার্ড তৈরি হয় বা রিপোর্টিংটা কেমন হবে, সেটা আসলে গাইড করে। জেনারেল গাইডলাইন বলা হয় কনসেপচুয়াল ফ্রেমওয়ার্কে, এবং এটাকে অ্যাকাউন্টিং এর কনস্টিটিউশন বলা হয়। এখন ইম্পর্টেন্ট এই স্লাইডটা খুব বেশি ইম্পর্টেন্ট, অ্যাকাউন্টিং স্টুডেন্ট হিসেবে আপনাদেরকে অবশ্যই এটা জানা উচিত, যে বেসিক অ্যাজাম্পশনস, প্রিন্সিপালস এবং কনস্ট্রেন্ট অ্যাকাউন্টিং এর। আপনারা যে কোনো অ্যাকাউন্টস ফাইন্যান্সের যে ভাইবা, এখানে কিন্তু আপনারা এই প্রশ্নগুলো অবশ্যই ফেস করতে পারেন। সেটা হচ্ছে অ্যাকাউন্টিং এর বেসিক অ্যাজাম্পশনস কোনগুলো। এই অ্যাজাম্পশনস, প্রিন্সিপালস এবং অ্যাজাম্পশনস এবং প্রিন্সিপালস, এই দুইটা কিন্তু আপনারা গুলিয়ে ফেলতে পারেন। সো দুইটাকে আপনারা আলাদা করে একেবারে টানা মুখস্থ করে ফেলবেন, ঠিক আছে। প্রথম হচ্ছে অ্যাজাম্পশন। কি কি? ইকোনমিক এন্টিটি অ্যাজাম্পশন, যে গোয়িং কনসার্ন অ্যাজাম্পশন, মনিটারি ইউনিট অ্যাজাম্পশন এবং পিরিয়ডিক অ্যাজাম্পশন। অ্যাজাম্পশন মানে কি? অ্যাজাম্পশন মানে হলো যে অ্যাকাউন্টিং এর ক্ষেত্রে এই বিষয়গুলো ধরে নেওয়া হয়, ঠিক আছে। কি? ইকোনমিক এন্টিটি, যে আমরা একটা ব্যবসা প্রতিষ্ঠানকে আলাদা একটা সত্তা হিসেবে বিবেচনা করি অ্যাকাউন্টিং এর ক্ষেত্রে, ঠিক আছে, যে মালিক থেকে এটা পৃথক হিসেবে ধরে আমরা হিসাবটা করি। গোয়িং কনসার্ন কি? যে একটা বিজনেস আজীবন কাল ধরে চলতে থাকবে, সেই অনুযায়ী কিন্তু আমরা হিসাবগুলা রেকর্ড করি এবং ইনফরমেশন তৈরি করি। মনিটারি ইউনিটের ক্ষেত্রে যে টাকার অঙ্কে এটা মূল্যায়ন করা। এবং পিরিয়ডিক এর ক্ষেত্রে অ্যাকাউন্টিং এর যে আমরা কিন্তু 4 বছরের জন্য একবারে কিন্তু অ্যাকাউন্টিং করি না, ঠিক আছে, হয় 3 মাসের জন্য, নাহলে 1 বছরের জন্য, নাহলে 6 মাসের জন্য, ম্যাক্সিমাম হচ্ছে 1 বছরের জন্য। সো একটা নির্দিষ্ট সময়ের জন্য কিন্তু আমরা অ্যাকাউন্টিংটা করি, একটা নির্দিষ্ট সময়। এই সময়কে কিন্তু এই পিরিয়ডে ভাগ করে করে কিন্তু আমরা অ্যাকাউন্টিংটা করি, রেকর্ডটা করি, ফাইন্যান্সিয়াল ইনফরমেশন তৈরি করি। সো এই অ্যাজাম্পশনস গুলা আমাদের হচ্ছে অবশ্যই টানা মুখস্থ করে ফেলবেন, যে 4টা অ্যাজাম্পশনস। তাহলে প্রিন্সিপালস কি? অ্যাকাউন্টিং এর প্রিন্সিপালস কিছু কিছু বিষয়ের উপর বেস করে আমরা হচ্ছে কিছু কিছু নীতিমালা, প্রিন্সিপালস মানে হচ্ছে নীতিমালা, আর অ্যাজাম্পশনস মানে হচ্ছে অনুমান। তো অ্যাকাউন্টিং এর প্রিন্সিপালস কোনগুলা? যে হিস্টোরিক্যাল কস্ট প্রিন্সিপাল, রেভিনিউ রিকগনিশন প্রিন্সিপাল, ম্যাচিং প্রিন্সিপাল এবং ফুল ডিসক্লোজার প্রিন্সিপাল। এখানে নতুন একটা প্রিন্সিপাল আপনারা আগে কখনো পড়েননি যারা বিবিএমবিএ করেছেন, ফেয়ার ভ্যালু প্রিন্সিপাল। এই ফেয়ার ভ্যালুটা আসলে প্রিন্সিপালের মধ্যে আহ আমি ইনক্লুড করেছি, কারণ হচ্ছে দেখেন, আপনি হিস্টোরিক্যাল কস্ট প্রিন্সিপাল অনুযায়ী কিন্তু আপনি রেকর্ড করতে পারেন, অথবা ফেয়ার ভ্যালুর উপর বেস করে কিন্তু আপনি রেকর্ড করতে পারেন। আইএফআরএস কিন্তু আপনাকে সেই রাইট দিয়েছে। সো এটা হয়তো বইতে ওইভাবে আপনারা পাবেন না, বাট ফেয়ার ভ্যালুও একটা প্রিন্সিপাল অবশ্যই। কারণ আপনি হিস্টোরিক্যাল কস্টে যে আপনার সবসময় রেকর্ড করতে হবে এমন না। তাহলে আপনি কোন প্রিন্সিপাল ফলো করে আপনি রেকর্ড করবেন? অবশ্যই ফেয়ার ভ্যালু প্রিন্সিপাল ফলো করে আপনি রেকর্ড করবেন। হিস্টোরিক্যাল কস্ট প্রিন্সিপাল কি বলে? এটা বলে হচ্ছে আপনার যে প্রপার্টি, প্ল্যান্ট, ইকুইপমেন্ট বা আপনার যে অ্যাসেট গুলা রয়েছে, সেটা আপনি যখন কিনেছেন যে দামে, সেই দামেই কিন্তু আপনার বুকস অফ অ্যাকাউন্টস এ রেকর্ড করতে পারেন আপনি, ঠিক আছে। অথবা আপনি ফেয়ার ভ্যালুতে রেকর্ড করতে পারেন। তবে একবার যদি হিস্টোরিক্যাল কস্টে আপনি রেকর্ড করেন, ওইটা হিস্টোরিক্যাল কস্টে আপনি রেকর্ড করতে থাকবেন। হিস্টোরিক্যাল কস্ট চেঞ্জ করে যদি আপনি ফেয়ার ভ্যালুতে আপনি রেকর্ড করা শুরু করেন, তখন আবার কিন্তু আপনি হিস্টোরিক্যাল কস্টে যেতে পারবেন না, ফেয়ার ভ্যালুতে রেকর্ড করে যেতে হবে, ঠিক আছে। রেভিনিউ রিকগনিশন প্রিন্সিপাল হচ্ছে যে এটা কি বলে, রেভিনিউ যখন আমার হচ্ছে আহ, আমি অব্লিগেশন স্যাটিসফাই করব, এটা হচ্ছে একটু অ্যাডভান্স টার্ম, যে অব্লিগেশন স্যাটিসফাই মানে আমি হচ্ছে আমার টাকা পাওয়া লাগবে না, ঠিক আছে। আমি যখন সার্ভিসটা দিব তখনই আমি রেভিনিউ রিকগনিশন করবো, টাকা আমি পরে পেলাম, ঠিক আছে। বা হচ্ছে আমি যখন প্রোডাক্টটা সেল করব,
যে পয়েন্টে আমি সেল করব বা হচ্ছে যে পয়েন্টে মালটা ডেলিভারি দিব, তখনই আমি রেভিনিউ রিকগনিশন করবো। এটাকে বলা হয় অব্লিগেশন স্যাটিসফাইড। ঠিক আছে? আমার টাকা পাওয়া লাগবে না, রেভিনিউ আমি রিকগনিশন করতে পারবো। ম্যাচিং প্রিন্সিপালের ক্ষেত্রে ম্যাচিং প্রিন্সিপাল বলে হচ্ছে আমার সাপোজ আমি যে বছরে আমি হচ্ছে আয়টা হবে, রেভিনিউটা হবে, ওর সাথে যে খরচ, রেভিনিউর সাথে যে খরচটা আছে ওই বছরেই কিন্তু আমার ওই খরচটা দেখাতে হবে। ঠিক আছে? এক বছর আমি রেভিনিউ দেখালাম, তার সাথে যে খরচ সেটা আমি পরের বছরে নিয়ে যেতে পারবো না। ঠিক আছে? তো রেভিনিউর সাথে যে খরচগুলা ওই বছরে হয়েছে, ওই খরচগুলা রেভিনিউর সাথে ওই বছরে কিন্তু রেকর্ড করতে হবে, ম্যাচিং করে রেকর্ড করতে হবে রেভিনিউর সাথে কস্ট। ফুল ডিসক্লোজার হচ্ছে কোনো কিছু গোপন রাখা যাবে না, সবকিছু ডিসক্লোজ করতে হবে অ্যাকাউন্টিং এর ক্ষেত্রে। এটা হচ্ছে ফুল ডিসক্লোজার প্রিন্সিপাল। সো এই প্রিন্সিপাল গুলো অবশ্যই মেনে চলতে হবে অ্যাকাউন্টিং এর ক্ষেত্রে। এখন আসি কনস্ট্রেন্টস। আমাদের সীমাবদ্ধতা কি অ্যাকাউন্টিং এর ক্ষেত্রে? মেইনলি হচ্ছে কস্ট বেনিফিট। আমাদের যদি বেনিফিটের চেয়ে কস্ট বেশি হয় তাহলে সেখানে আমরা অ্যাকাউন্টিং করব কিনা সেটা, মানে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে আমাদের বেনিফিটের চেয়ে কস্ট বেশি হয়ে যাচ্ছে অ্যাকাউন্টিং এর ক্ষেত্রে। ঠিক আছে? আমাদের যে রেকর্ড করার জন্য অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট লাগে, তাদের স্যালারি দেওয়া লাগে বা হচ্ছে অডিট করা লাগে, সবকিছু মিলে দেখা যাবে আমি যে বেনিফিটটা পাচ্ছি আমি যদি হিসাব না রাখতাম আমার যে ক্ষতি হতো তার চেয়ে আমার খরচ বেশি হয়ে যাচ্ছে। ঠিক আছে? অ্যাকাউন্টিং এ হিসাব রাখার ক্ষেত্রে। সো এটা অ্যাকাউন্টিং এর একটা কনস্ট্রেন্ট। ম্যাটেরিয়ালিটি, যেটা হচ্ছে এটাও একটা কনস্ট্রেন্ট। কনজারভেটিজম। ঠিক আছে? কনজারভেটিজমে আমরা কি করি? সবসময় লোয়ারটা, আমরা যে এই যে সমাপনী মজুত পণ্য কি করি? সমাপনী মজুত পণ্যের ক্ষেত্রে আমরা কিন্তু লোয়ার অফ কস্ট অর মার্কেট প্রাইস দেখাই। ঠিক আছে? আমরা সবসময় যে খরচ বেশি দেখায়, আয় কম দেখায়। ঠিক আছে? এটা হচ্ছে কনজারভেটিজমের প্রিন্সিপালের মূল কথা, বা এটা হচ্ছে অ্যাকাউন্টিং এর একটা কনস্ট্রেন্ট, যে কনজারভেটিজম ফলো করা হয় অ্যাকাউন্টিং এ। তো আপনারা এই যে অ্যাজাম্পশনস, প্রিন্সিপালস এবং কনস্ট্রেন্ট খুব ভালো করে মুখস্থ করে ফেলবেন। ঠিক আছে? সারা জীবন আপনারা যতদিন চাকরি না পাবেন, এবং চাকরি পাওয়ার পরেও, যে চাকরি পাওয়ার পরেও আমার কিন্তু কাজে লাগতেছে। ঠিক আছে? তো চাকরি পাওয়ার পরেও সারা জীবন আপনি বেঁচে থাকা পর্যন্ত আপনার কিন্তু অ্যাজাম্পশন, প্রিন্সিপালস এবং কনস্ট্রেন্ট কাজে লাগবে। আচ্ছা, এখন আসি ব্রাঞ্চেস অফ অ্যাকাউন্টিং। এটা আপনারা অলরেডি পড়েছেন যে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এবং কস্ট অ্যাকাউন্টিং আমাদের সিলেবাসে এই তিনটা ছিল। এর সাথে ছিল অডিটিং, ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং, আচ্ছা কস্ট অ্যাকাউন্টিং ছিল আমাদের, ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং ছিল, অডিটিং এবং ট্যাক্সেশন ছিল। ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং হচ্ছে একটা ব্রাঞ্চ, এবং নতুন একটা টার্ম দেখেন ফরেনসিক অ্যাকাউন্টিং, যেটা আমরা আসলে রিটেনের সিলেবাসে ছিল না। সো এখানে ইনক্লুড করেছি কারণ এই বিষয়টা হচ্ছে অ্যাকাউন্টিং এর একটা ইম্পর্টেন্ট টার্ম। এটা থেকে আপনাদের ভাইভাতে প্রশ্ন আসতে পারে। ঠিক আছে? ফরেনসিক অ্যাকাউন্টিং এর ক্ষেত্রে। সো ফরেনসিক অ্যাকাউন্টিংটা আমি শুধু এখানে আপনাদের বলেছি কারণ বাকি জিনিসগুলো আপনারা তো জানেন। অ্যাকাউন্টিং বলতে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং এ বোঝায়, অ্যাকাউন্টিং এর মেইন ব্রাঞ্চ। ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং হচ্ছে ইন্টারনাল ম্যানেজারদেরকে তথ্য প্রদান করে বিভিন্ন টুলস টেকনিক্স ফলো করে, যে যে হচ্ছে আপনার তথ্য তৈরি করা হয়, সেটা ইন্টারনাল ম্যানেজাররা যে প্রতিষ্ঠানের পারফরমেন্স বাড়ানোর জন্য বা প্রতিষ্ঠানের ভুল ত্রুটি খুঁজে বের করার জন্য, ফ্রড এরর খুঁজে বের করার জন্য যে টুলস টেকনিক্স ইউজ করে অ্যাকাউন্টিং ইনফরমেশন তৈরি করা হয়, সেই তথ্য ব্যবহার করে যে ম্যানেজাররা, যে প্রতিষ্ঠানের যে ইন্টারনাল এমপ্লয়িরা সেই তথ্য ব্যবহার করে বিভিন্ন ডিসিশন নেয়, সেটা হচ্ছে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং। কস্ট অ্যাকাউন্টিং এর ক্ষেত্রে আপনার তো মনেই আছে, বলেছিলাম যে উৎপাদনকারী প্রতিষ্ঠানের ক্ষেত্রে কস্ট ডিটারমিনেশনের ক্ষেত্রে বা ব্যয় নির্ধারণের ক্ষেত্রে বা ব্যয় নিয়ন্ত্রণের জন্য যে অ্যাকাউন্টিং তৈরি করা হয়, যে তথ্যগুলো সরবরাহ করা হয়, সেটাকে কস্ট অ্যাকাউন্টিং বলে। ফরেনসিক অ্যাকাউন্টিং হচ্ছে নতুন টার্ম। যেহেতু আপনারা বিবিএ এমবিএ করেছেন, আপনারা এই টার্মটা শুনে থাকবেন, আমি আবার আপনাদের মনে করিয়ে দিচ্ছি। ফরেনসিক অ্যাকাউন্টিং হচ্ছে ইনভলভস ইনভেস্টিগেটিং ফাইন্যান্সিয়াল ফ্রড অ্যান্ড ইরেগুলারিটিস। ঠিক আছে? কি করে? ইনভেস্ট করে বা ইনভেস্টিং করে, ইনভেস্টিগেট করে ফাইন্যান্সিয়াল ফ্রড এবং ইরেগুলারিটিস। নর্মালি অ্যাকাউন্টিং এর ক্ষেত্রে অডিট কিন্তু অ্যাকাউন্টিং এর একটা গুরুত্বপূর্ণ, অ্যাকাউন্টিং কে মেইনলি দুইটা ভাগে যদি ভাগ করা হয় তাহলে একটা হয় মেইন অ্যাকাউন্টিং আর একটা হচ্ছে অডিটিং। ঠিক আছে? অডিটরদেরকে অ্যাকাউন্ট্যান্ট বলে, অ্যাকাউন্ট্যান্টরাই অডিট করে। সো অডিটের ক্ষেত্রে আমরা কি করি? আমরা যদি কোনো ফ্রড পাই বা কোনো ইরেগুলারিটিস পাই, কোনো এরর পাই, তাহলে আমরা কিন্তু এটা অডিট রিপোর্টের মাধ্যমে বলি যে এখানে এই ফ্রডটা আছে, এটা ঠিক নাই। আমরা কিন্তু কাউকে কলার ধরি না বা ধরে টেনে বের করে নিয়ে আসি না যে তুমি এই ফ্রডটা করছো। আমরা জানলাম প্রতিষ্ঠানে একটা ফ্রড হয়েছে, আমরা এটা লিখে দিলাম যে এই ফ্রডটা হয়েছে। কে করছে না করছে এটা আমাদের দায়িত্ব না। ফ্রড হয়েছে আমরা এটা বলে দিলাম। ঠিক আছে? কিন্তু ফরেনসিক অ্যাকাউন্টিং এই কাজটাই করে। সেটা হচ্ছে ফ্রড
এবং ইরেগুলারিটি যদি হয় সেটার গোড়া খুঁজে বের করে যে কারা এই কাজটা করছে, কেন হয়েছে, কোন কারণে হয়েছে, কারা কারা এর সাথে জড়িত, তাদেরকে খুঁজে বের করা হচ্ছে ফরেনসিক অ্যাকাউন্টিং। ফরেনসিক অ্যাকাউন্টিং এর মূল কাজ হচ্ছে এটা যে ডিপে ঢুকে ফ্রডের কারণ খুঁজে বের করা এবং ফ্রড যারা করেছে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা। ঠিক আছে? ইট প্রোভাইডস এক্সপার্ট সাপোর্ট অ্যান্ড এভিডেন্স ফর লিগাল কেস। এই যে লিগাল কেসের ক্ষেত্রে এটা এক্সপার্টদের সাপোর্ট প্রোভাইড করে এবং এভিডেন্স বের করে, এরা ফ্রড হোক বা যে কোনো ইরেগুলারিটিস হোক এর এভিডেন্স খুঁজে বের করে। ইট অ্যানালাইজ ফাইন্যান্সিয়াল রেকর্ডস টু আনকভার হিডেন অর ফলস ট্রানজাকশন। যে ফাইন্যান্সিয়াল রেকর্ডস এর ক্ষেত্রে ফলস ট্রানজাকশন গুলো হয়েছে, আপনারা জানেন ক্রিয়েটিভ অ্যাকাউন্টিং আছে, ঠিক আছে, উইন্ডো ড্রেসিং বলি আমরা, যে অ্যাকাউন্টিং এর আমাদের যে রেকর্ডটা, ঠিক আছে, বা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটাকে হেলদি দেখানোর জন্য, ভালো দেখানোর জন্য একটা লস মেকিং কোম্পানিকে লাভ মানে হচ্ছে প্রফিট মেকিং কোম্পানি বানানো যায় আপনার উইন্ডো ড্রেসিং এর মাধ্যমে বা ক্রিয়েটিভ অ্যাকাউন্টিং এর মাধ্যমে। ঠিক আছে, ফলস ট্রানজাকশনের মাধ্যমে, যেমন আপনার বিক্রয় হয়েছে 1 লাখ টাকা, আপনি 3 লাখ টাকা বিক্রয় দেখালেন, এই যে বিভিন্ন ভাউচার টাউচার এগুলো নকল করে। ঠিক আছে, সো এই যে ফলস ট্রানজাকশনের এগুলা অ্যানালাইজ করে ফরেনসিক অ্যাকাউন্টিং। ইট হ্যাজ প্রিভেন্ট ফিউচার ফ্রড থ্রু ইমপ্রুভড ইন্টারনাল কন্ট্রোলস। তাহলে এরা খুঁজে বের করে হচ্ছে ফিউচারে যাতে ফ্রড না হয় সেটা হচ্ছে হেল্প করে, সেটা প্রিভেন্ট করতে। তো আশা করি ফরেনসিক অ্যাকাউন্টিং আপনারা বুঝতে পেরেছেন এই বিষয়টা। মূলত আপনারা হচ্ছে ফরেনসিক অ্যাকাউন্টিং এ এক লাইনে যদি আমি বলি তাহলে যে ফরেনসিক অ্যাকাউন্টিং যে ফাইন্ড ফ্রড অ্যান্ড ইরেগুলারিটিস। ঠিক আছে, এটা হচ্ছে ফ্রড এবং ইরেগুলারিটিস নিয়ে আরো ডিপলি কাজ করে, এটা আপনারা বলতে পারেন। অ্যাকাউন্টিং এর ক্ষেত্রে বেসিস মেইনলি দুইটা বেসিস, অ্যাকুরাল বেসিস, ক্যাশ বেসিস। আমরা হচ্ছে নর্মাল অ্যাকাউন্টিং এ অ্যাকুরাল বেসিস করি এবং গভর্নমেন্ট অ্যাকাউন্টিং এর ক্ষেত্রে ক্যাশ বেসিসে অ্যাকাউন্টিংটা করা হয়। আর হচ্ছে যেটা গোয়িং কনসার্ন বেসিস এবং ব্রেকআপ বেসিস, নর্মালি যেটা আমাদের হচ্ছে গোয়িং কনসার্ন এই অ্যাজাম্পশনের উপর ভিত্তি করে, অর্থাৎ এই বেসিসের উপর ভিত্তি করে কিন্তু আমরা এই অ্যাকাউন্টিংটা করে থাকি যে একটা প্রতিষ্ঠান আজীবন চলতে থাকবে। ঠিক আছে, সেই বেসিসের উপর ভিত্তি করে কিন্তু আমরা এই হচ্ছে অ্যাকাউন্টিংটা করি। ব্রেকআপ বেসিসের ক্ষেত্রে যদি আমরা দেখি যে কোনো কোম্পানি বা হচ্ছে কোনো প্রতিষ্ঠান লিকুইডেশনে যাচ্ছে, সেক্ষেত্রে আমরা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করার সময় বা অ্যাকাউন্টিং করার সময় আমরা ব্রেকআপ বেসিসের উপর ভিত্তি করে কিন্তু এটা করি। ব্রেকআপ বেসিসের ক্ষেত্রে ভিত্তি করে করা মানে এটা হচ্ছে একটা সিম্পল এক্সাম্পল দিই যে আপনার যে অ্যাসেট গুলো আছে গোয়িং কনসার্ন বেসিসে আপনি কিন্তু ওই অ্যাসেট গুলার হিস্টোরিক্যাল কস্ট বা ফেয়ার ভ্যালুতে আপনি ওই অ্যাসেট গুলোর মূল্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে দেখাবেন, বা স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন উদ্ধৃত পত্রে আপনি যে হিস্টোরিক্যাল কস্টে আপনি সাপোজ যে মেশিন গুলো কিনেছেন সেগুলো হিস্টোরিক্যাল কস্টে দেখাবেন। ঠিক আছে, ক্যারিং অ্যামাউন্ট যেটা হচ্ছে হিস্টোরিক্যাল কস্ট মাইনাস ডেপ্রিসিয়েশন যা হচ্ছে সেগুলো। এখন ব্রেকআপ বেসিস যদি হয় যে এটা আগামী 6 মাসের বেশি চলবে না, তাহলে তখন আপনি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট কিভাবে তৈরি করবেন? তখন দেখাবেন যে আপনি এই যে মেশিনটা বাজার মূল্যে, ঠিক আছে, ফেয়ার মূল্যে অবশ্যই আপনার দেখাতে হবে যে এই মেশিনটা এখন বাজারে বিক্রি করতে গেলে আমি ওটা কত টাকায় বিক্রি করতে পারবো, সেই মূল্যটাই কিন্তু আপনার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে দেখাতে হবে। তাহলে গোয়িং কনসার্ন বেসিস আর ব্রেকআপ বেসিসের ক্ষেত্রে আপনার পার্থক্য রয়েছে। এগুলো ডিটেইলস অনেক বেশি দরকার নেই, আপনারা শুধু এটুকু জানেন যে 4টা বেসিসের মধ্যে অ্যাকুয়াল বেসিস হচ্ছে রেভিনিউ রিকগনিশনের ক্ষেত্রে দেখেন অ্যাকুয়াল বেসিসে কিন্তু আমরা অব্লিগেশন স্যাটিসফাইড হইলে, অর্থাৎ কোনো সেলস যখনই হয় টাকা পেলাম আর না পেলাম আমরা রেভিনিউ রিকগনাইজ করি। ক্যাশ বেসিসের ক্ষেত্রে কিন্তু সেটা না, ক্যাশ যখন পাবো তখন আমরা কিন্তু রেভিনিউ বা আয় হচ্ছে রিকগনাইজ করবো। গোয়িং কনসার্ন বেসিস তো বললামই, ব্রেকআপ বেসিস। সো আশা করি বুঝতে পেরেছেন। এখন আসি ইম্পর্টেন্ট একটা টার্মে, যেটা আপনারা সবাই জানেন ক্লাস 9-10 এর 2 নম্বর চ্যাপ্টার থেকে শুরু করে এই অ্যাকাউন্টিং ইকুয়েশন এইচএসসি তে আছে, এসএসসি তে আছে। আপনাদের অ্যাকাউন্টিং মানেই কিন্তু অ্যাকাউন্টিং ইকুয়েশন, অ্যাকাউন্টিং ইকুয়েশন ছাড়া কিন্তু অ্যাকাউন্টিং হয় না। ঠিক আছে, আপনারা স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন যেটা, সেটাতেই দেখেন হচ্ছে এই অ্যাকাউন্টিং ইকুয়েশনটা অ্যাসেট সমান লায়াবিলিটিস প্লাস ওনার্স ইকুইটি। তো এটা আপনারা জানেন সবাই, আমি জানি অ্যাকাউন্টিং স্টুডেন্ট হিসেবে। তারপরে যে এক্সপ্যান্ডেড অ্যাকাউন্টিং ইকুয়েশন, এটা আপনারা মাথায় রাখবেন। ঠিক আছে, এই অ্যাসেট সমান লায়াবিলিটিস প্লাস ওনার্স ইকুইটি এটা আপনারা সবাই জানেন, কিন্তু এটা আপনারা একটু মাথায় রাখবেন যে এটা আসলে কি, যে এক্সপ্যান্ডেড অ্যাকাউন্টিং ইকুয়েশন এটাও আপনারা জানেন, আমি আর একটু রিভাইজ দেওয়ার সুযোগ দিচ্ছি আপনাদের। সেটা হচ্ছে অ্যাসেট সমান লায়াবিলিটিস প্লাস ওনার্স ইকুইটিটাকে একটু ভাগ করা। কি, ওনার্স ইকুইটি হচ্ছে বাড়ে দুইটা জিনিসে, একটা হচ্ছে ক্যাপিটালে আর একটা হচ্ছে রেভিনিউতে। যদি আয় বাড়ে তাহলে মালিকানা সত্ত্ব বাড়ে, যদি হচ্ছে মূলধন আনে কেউ তাহলে হচ্ছে
মালিকানা সত্ত্ব বলে। আর কমে কোনটা? ড্রয়িং। যদি উত্তোলন করে নেয় তাহলে অবশ্যই মালিকানা সত্ত্ব কমে যাবে। আর হচ্ছে এক্সপেন্স যদি হয় আয়ের বিপরীত ব্যয়, ব্যয় হলে আমাদের মালিকানা সত্ত্ব কমে। তাহলে এই জিনিসটা এক্সপেন্ডেড অ্যাকাউন্টিং এ করছে যে লায়াবিলিটির সাথে ক্যাপিটাল প্লাস রেভিনিউ মাইনাস ড্রয়িং মাইনাস এক্সপেন্স, এ সমান এল প্লাস সি মাইনাস ডি প্লাস আর মাইনাস ই। তো মডার্ন অ্যাকাউন্টিং এ হিসাবকে 6 ভাগে, মেইনলি 5 ভাগে ভাগ করা যায়। এটাকে 6 ভাগও কোনো জায়গায় বলা আছে। মডার্ন ক্লাসিফিকেশন অফ অ্যাকাউন্ট, অ্যাকাউন্ট মানে হিসাব। এই যে মেইনলি 5টা হিসাব আছে। আধুনিক পদ্ধতিতে 5টা, সনাতন পদ্ধতিতে 3টা হিসাব আছে। ওই যে ব্যক্তিগত হিসাব টিসাব, ওটা এখন আর ওইভাবে ধরা হয় না, আধুনিক পদ্ধতিটাই মেনটেন করা হয়। সো কোন হিসাব? আয় হিসাব, ব্যয় হিসাব। আপনি যদি স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন এন্ড স্টেটমেন্ট অফ কম্প্রিহেনসিভ ইনকাম, এই দুইটার মধ্যে কিন্তু এই 5টা আছে। দেখেন এই 3টা সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব হিসাব। এই যে এই 3টা হচ্ছে স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন বা উদ্বৃত্তপত্র। আর আয় হিসাব, ব্যয় হিসাব, এটা হচ্ছে স্টেটমেন্ট অফ কম্প্রিহেনসিভ ইনকাম। এটার মধ্যে হচ্ছে কিন্তু আয় ব্যয় হিসাব আসে। তাহলে আয় হিসাব, ব্যয় হিসাব, সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব, এটা হচ্ছে আধুনিক পদ্ধতিতে হিসাবের শ্রেণীবিভাগ। তবে এখানে মালিকানা সত্ত্ব না দিয়ে যদি মূলধন হিসাব দিতাম তাহলে কিন্তু আরেকটা হিসাব, সেটা হচ্ছে উত্তোলন হিসাব। মালিকানা সত্ত্বের পরিবর্তে মূলধন হিসাব এন্ড উত্তোলন হিসাব, যদি কেউ এই দুইটাও দেয় অর্থাৎ 6 বলে তাহলে কিন্তু সেটাও রাইট। গ্যাপ, জেনারেলি অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপালস, এটা হচ্ছে গ্যাপ এবং নিচে দেখেন আইএফআরএস, ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ডস। গ্যাপ এবং আইএফআরএস এটা হচ্ছে ভাই ভাই, ঠিক আছে। একটা হচ্ছে ইউএসএ বেসড, যেটা হচ্ছে এফএএসবি, ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বোর্ড। এই গ্যাপ কিন্তু নিষেধ করে আইএফআরএস এর মতো, আর আইএফআরএস হচ্ছে ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বোর্ড, আইএএসবি, এই আইএফআরএস ইস্যু করে। অ্যাকাউন্টিং রেকর্ডগুলো আসলে আমাদের কিসের ভিত্তিতে, যে আমরা যে অ্যাসেটটা ফাইন্যান্সিয়াল পজিশনে দেই, বা হচ্ছে আমাদের প্রথম হচ্ছে লিকুইড অ্যাসেটটা, কারেন্ট অ্যাসেটটা ফাইন্যান্সিয়াল পজিশনের টপে দেই, ঠিক আছে। তারপর ইনট্যাঞ্জিবল অ্যাসেট দেই, তারপর হচ্ছে পার্মানেন্ট অ্যাসেট দেই। এই যে আমরা সাজাই বা হচ্ছে আমরা হচ্ছে যে ট্রিটমেন্ট গুলা দেয় অ্যাকাউন্ট ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন বা অ্যাকাউন্টিং রেকর্ডের ক্ষেত্রে, এটা আমাদের কিছু স্ট্যান্ডার্ড ফলো করে এটা করতে হয়। যেমন আইএফআরএস হচ্ছে আইএফআরএস আগে আইএস ছিল, আইএস কে করছে আপনার হচ্ছে সুপারসিড করছে হচ্ছে আইএফআরএস, ঠিক আছে। এখন আইএস টার যে আইএফআরএস গুলো আইএস টাকে আপনার হচ্ছে করছে, মানে ওভাররাইড করছে, সে আইএফআরএস অনুযায়ী কিন্তু এখন অ্যাকাউন্টিং রেকর্ডটা হয়, ঠিক আছে। তো গ্যাপ হচ্ছে আইএফআরএস এর মতোই। আমরা জানি ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড অর্থাৎ আইএএস, ঠিক আছে। এটা অনুযায়ী আমরা অ্যাকাউন্টিং রেকর্ডটা বা অ্যাকাউন্টিং এর যে ইনফরমেশন গুলো আমরা রেডি করি, সেটাকে এখন আইএফআরএস অনুযায়ী আমরা করি। তো গ্যাপ হচ্ছে এরকম, আর একটা হচ্ছে অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস, ঠিক আছে। এটা হচ্ছে সেট অফ রুলস, স্ট্যান্ডার্ডস, প্রসিডিউরস used by companies to prepare and present their financial statements in a consistent and transparent way. কেউ যদি আইএফআরএস ফলো না করে গ্যাপ ফলো করে, ওকে রাইট, তাকে আইএফআরএস ফলো করতে হবে না বা আইএস ফলো করতে হবে না, সে গ্যাপ অনুযায়ী অ্যাকাউন্টিং রেকর্ডটা করবে, ঠিক আছে। স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন তৈরি করবে। সো এটা হচ্ছে অল্টারনেটিভ আইএফআরএস এবং আইএস এর। এটা হচ্ছে ইউএসএ বেসড এবং এফএএসবি, এটা স্ট্যান্ডার্ড সেটার। আর আইএফআরএস হচ্ছে এখন আইএস এর সুপারসিড করতেছে, অর্থাৎ এখন যে নতুন স্ট্যান্ডার্ড গুলো আসতেছে এটা কিন্তু আইএস নামে আর আসবে না, আইএফআরএস নামেও আসবে, আর নামেই আসবে। সো আইএসবি, এই আইএফআরএস, এটা হচ্ছে সেট অফ রুলস স্ট্যান্ডার্ডস, ঠিক আছে। এটা হচ্ছে অ্যাকাউন্টিং এর স্ট্যান্ডার্ড। তো এটার পারপাস কি? টু মেক ফাইন্যান্সিয়াল রিপোর্টিং ইউনিফর্ম এন্ড আন্ডারস্ট্যান্ডেবল ওয়ার্ল্ড ওয়াইড। এটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড আইএফআরএস। এটা সব দেশ, যে সবসময় আপনাদের একটা প্রশ্ন আসছিল যে পরীক্ষায়, যে আইএফআরএস কি সব দেশের অ্যাডপ্ট করা বাধ্যতামূলক? এটা বাধ্যতামূলক না। আপনি হচ্ছে দেখা যাবে 16টা আইএফআরএস, 10টা আইএফআরএস আছে, আপনি 5টা অ্যাডপ্ট করলেন, ঠিক আছে, আপনার দেশের কালচার অনুযায়ী, আপনার দেশের ইকোনমি অনুযায়ী। তো আপনি সবগুলা বাধ্যতামূলক অ্যাডপ্ট করতে হবে এমন না, বা আপনি ওগুলো মডিফাই করে আপনার যে কান্ট্রি আছে সেই কান্ট্রির সাথে অ্যাডজাস্ট করে, আপনার যে কান্ট্রির স্ট্যান্ডার্ড সেটার আছে, যেমন বাংলাদেশে এফআরসি আছে, বাংলাদেশে আইসিএবি আছে, এরাও এই আইএফআরএস, দেখা যাবে আইএফআরএস 3 বিজনেস কম্বিনেশন, এটা তারা আবার নিজেদের মতো কিন্তু বিএফআরএস 3 দিয়ে ওখানে যদি কোনো চেঞ্জ আসে নিজেদের মতো চেঞ্জ করে নিয়ে ওটাই ইউজ করতে হবে। তো আইএফআরএস ওয়ার্ল্ড ওয়াইড, ওয়ার্ল্ডে দেখা যাবে যতগুলো দেশ আছে, 200টার মতো দেশ আছে প্রায়, সেই 200টা দেশ যাতে এই আইএফআরএস মেনে অ্যাকাউন্টিংটা করতে পারে, তাহলে সেজন্য এটা কেন করে, যে আমাদের রিপোর্টিংটা ইউনিফর্ম হবে। দেখা যাবে আপনি বাংলাদেশে আছেন, বা হচ্ছে ইউনিলিভার একটা মাল্টিন্যাশনাল কোম্পানি, সেটার
মনে করেন যে বাংলাদেশে এখন যে জব করতেছে সে আহ, সামনের মাসে কিন্তু অন্য দেশে জব করতে পারে, ইউএসএ তে চলে যেতে পারে বা হচ্ছে মালয়েশিয়া চলে যেতে পারে। তখন মালয়েশিয়ার যে আপনার হচ্ছে ফাইন্যান্সিয়াল রিপোর্টিং আর বাংলাদেশের রিপোর্টিং এর দুইটা যেন কাছাকাছি হয়, সেম হয়, যাতে যে কেউ দেখে দেখে বুঝতে পারে। ইন্টারন্যাশনাল ইনভেস্টিং এর ইনভেস্টমেন্টের ক্ষেত্রেও কিন্তু এটা খুব বেশি দরকার, যে বাংলাদেশে যে সৌদি আরব থেকে বা হচ্ছে ইউএসএ থেকে ইনভেস্টররা শেয়ার মার্কেটে ইনভেস্ট করতে চায়, তাহলে তারা কি দেখবে? ফাইন্যান্সিয়াল রিপোর্টিং দেখবে কোম্পানি। তাহলে তারা যেন এটা দেখে বুঝতে পারে। ঠিক আছে? এই কারণে আইএফআরএস যে ইউনিফর্ম এবং আন্ডারস্ট্যান্ডেবল অ্যাকাউন্টিং রিপোর্ট ওয়ার্ল্ডের যাতে হয়, সেটাই হচ্ছে মেইন টার্গেট আইএফআরএস এর ক্ষেত্রে। এখানে কিছু আইএফআরএস এর যে নরমালি এই আইএফআরএস গুলাই আছে এখন হচ্ছে মার্কেটে। তো এই আইএফআরএস এর মধ্যে আমি স্টার্ট দিয়ে দিয়েছি, আপনাদের দেখেন এই যে আইএফআরএস 3 বিজনেস কম্বিনেশন। এটা আপনাদের কিভাবে প্রশ্ন আসতে পারে এখান থেকে সেটা আগে বলে নেই। সেটা হচ্ছে আসতে পারে যে আইএফআরএস 3 তে কি বলা আছে, ঠিক আছে? বা হচ্ছে বলতে পারে যে কনসলিডেটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট যে তৈরি করে প্রতিষ্ঠানগুলো, এটা হচ্ছে কোন আইএফআরএস অনুযায়ী ফলো করে। ঠিক আছে? তো আপনারা হচ্ছে আইফআরএস 1 এটা কি বলা আছে, ফার্স্ট টাইম অ্যাডপশন অফ আইফআরএস, আইফআরএস 2 শেয়ার বেসড পেমেন্ট, আইফআরএস 3 বিজনেস কম্বিনেশন, এভাবে মুখস্থ করে ফেলবেন। বিশেষ করে যে স্টার গুলা দেওয়া আছে এই স্টার গুলা অবশ্যই আপনারা ভালো করে, এই যে রেভিনিউ ফ্রম কন্ট্রাক্টস উইথ কাস্টমার, এটা খুব ইম্পর্টেন্ট একটা আইএস। ঠিক আছে? তারপর বিজনেস কম্বিনেশন ইম্পর্টেন্ট আইএস, কনসলিডেটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট আইএফআরএস 10, তারপর হচ্ছে নন কারেন্ট অ্যাসেট হেল্ড ফর সেল এন্ড ডিসকন্টিনিউড অপারেশন আইএফআরএস 5। এগুলো আপনারা মুখস্থ করে ফেলবেন। আর আইএস কিন্তু এখনো একেবারে বাতিল হয়ে যায়নি, এখনো আইএস আপনার চালু আছে, কারণ সব আইএস কিন্তু আইএফআরএস এ রূপান্তরিত হয়নি এখনো। ঠিক আছে? আইএফআরএস আস্তে আস্তে ট্রাই করতেছে যে আইএস কে আপনার হচ্ছে ইনক্লুড করে আইএফআরএস টা পাবলিশ করার। তো এখনো সব আইএস কিন্তু আইএফআরএস এর মধ্যে চলে আসে না। সো আইএস ও কিন্তু ইউজ হয়। সো আইএস এর ইম্পর্টেন্ট যে লিস্ট গুলো আছে সবগুলো আমি এখানে দিইনি, যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো দিয়েছি। তার মধ্যে আবার স্টার্ট দিয়ে দিয়েছি যে আইএস অন দেখেন, প্রিপারেশন অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। তো এইভাবে প্রশ্ন আসতে পারে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট আমরা কোন আইএস অনুযায়ী করি, আপনাদের আনসার হবে আইএস 7। স্টার্ট দেওয়াগুলো বিশেষ করে ভালো করে বলবেন, এই যে লিজ, পিপি, তারপর হচ্ছে স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লোস, অ্যাকাউন্টিং পলিসিস, চেঞ্জেস ইন অ্যাকাউন্টিং এস্টিমেটস এন্ড ইরোর্স, প্রেজেন্টেশন অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস, প্রভিশনস, কন্টিনজেন্ট লায়াবিলিটিস, কন্টিনজেন্ট অ্যাসেট। এইগুলা আপনাদের শুধুমাত্র 49তম বিসিএস এর ক্ষেত্রে না, আমি বারবার বলছি, আপনারা যেহেতু অ্যাকাউন্টিং স্টুডেন্ট, সো অ্যাকাউন্টস ফাইন্যান্সের বিভিন্ন জবে আপনারা ভাইবা দিবেন। পেট্রো বাংলা আছে, স্বায়ত্তশাসিত বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে। সো এই প্রতিষ্ঠানে ভাইবা দেওয়ার ক্ষেত্রে কিন্তু আপনাদের এই যে অ্যাকাউন্টস এবং ফাইন্যান্সের জবের ক্ষেত্রে ভাইবা দেওয়ার ক্ষেত্রে কিন্তু আপনাদের আজকের যে ক্লাসটা হচ্ছে এটা আপনারা পারলে হচ্ছে আপনারা রেকর্ড করে রাখবেন, আপনারা ডাউনলোড দিয়ে রাখবেন। কারণ হচ্ছে এই বা ক্লাস যদি ডাউনলোড দিয়ে না রাখতে পারেন, স্লাইডটা আপনারা রাখবেন যে কোনো ভাইবার আগে। আপনারা যদি আগের পরীক্ষার আগের দিন রাতে এই স্লাইডটা অবশ্যই আপনারা দেখে যাবেন, তাহলে আপনাদের ভাইবা অবশ্যই এখান থেকে কমন আসবে, দেখবেন। কিছু কিছু প্রশ্ন আছে যারা হচ্ছে আপনাদের ভাইবা বোর্ডে থাকে, এরা রিয়েল লাইফে কিছু কাজ করে অ্যাকাউন্টস ফাইন্যান্সে। তারা অ্যাকাউন্টিং এর ব্যাকগ্রাউন্ড না হলে, ধরলাম যে পিএসসি মেম্বার, উনি কিন্তু অ্যাকাউন্টিং এর ব্যাকগ্রাউন্ড, উনি কেমিস্ট্রি থাকতে পারে, উনি ইতিহাসের থাকতে পারে। ঠিক আছে? সো উনি হচ্ছে আপনার হচ্ছে কি করতে পারে, এই উনার প্র্যাকটিক্যাল লাইফে অ্যাকাউন্টিং এর কিছু কাজ করে, প্র্যাকটিক্যাল লাইফে করতে হয়। সো সেই কাজগুলো থেকে কিন্তু উনি প্রশ্ন করতে পারেন, যেমন বিল এবং ভাউচার। যারা হচ্ছে এই চাকরি করেন তারা বিল ভাউচার তৈরি করেন, তো এটা অ্যাকাউন্টিং এর সাথে রিলেটেড। তো উনি বলতে পারে বিল এবং ভাউচারের পার্থক্য কি। ঠিক আছে? তো প্রথমে দেখি আমরা বিল। ইনভয়েসটা কি? ইনভয়েসটা হচ্ছে রিকোয়েস্ট ফর পেমেন্ট ফ্রম সেলার টু বায়ার। ইনভয়েসটা হচ্ছে যখন বিক্রেতা বিক্রি করে তখন যে ডকুমেন্টটা দেয় ক্রেতার কাছে, সেটা হচ্ছে ইনভয়েস, যে মালের বিবরণ দিয়ে। ঠিক আছে? আর হচ্ছে বিল আর ভাউচার কি? বিলটা হচ্ছে ডকুমেন্ট শোয়িং হোয়াট ইউ ওয়ে, অফেন ফ্রম দ্য বায়ার্স পার্সপেক্টিভ। বায়ার পার্সপেক্টিভে হচ্ছে বিল, আর ভাউচার হচ্ছে প্রুফ অর অথরাইজেশন অফ এ এটা হচ্ছে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। আমি আপনাদের খুব সিম্পল বলে দিচ্ছি। মনে করেন যে আপনি একটা প্রতিষ্ঠানে চাকরি করেন, ওখানে আপনি 1 মাস ধরে মনিহারি কিনছেন, কলম কিনছেন, খাতা কিনছেন, তারপর হচ্ছে স্টেপলার কিনছেন, 1 মাস ধরে আপনি মনিহারি কিনছেন। তো আপনি আপনার নিজের একটা কাগজে দেখা যাবে, একটা মাইক্রোসফট ওয়ার্ডে আপনি একটা বিল লিখলেন যে অক্টোবর মাসে মনিহারির বিল। ঠিক আছে? আপনি তারিখ ধরে ধরে 1 তারিখে আপনি 1 ডজন কলম, 2 তারিখে 3টে স্টেপলার, 3 তারিখে নোটপ্যাড, এভাবে কিনে 1 মাসে আপনি দেখালে 2,000 টাকা খরচ করছেন। ওই যে আপনি মাইক্রোসফট ওয়ার্ডে যেটা তৈরি করছেন ওটা হচ্ছে বিল।
আর ভাউচার কোনটা? ভাউচার হচ্ছে আপনি যে কলমটা কিনছেন, দোকানদার আপনাকে যে কলমের কিনছেন সেটার বিপরীতে যে ডকুমেন্টসটা দিয়েছে যে ১ ডজন কলম এত টাকা দাম। এই যে কি কি হচ্ছে শফিক মনিহারি স্টল, ঠিক আছে? তারা আপনাকে কলমের যে ডকুমেন্টসটা দিছে কেনার, ওটা হচ্ছে একটা ভাউচার। এরকম আপনি যতগুলা পারচেজ করছেন যত তারিখে সবগুলা ভাউচার হবে, দেখা যাবে 30টা ভাউচার হবে। তাহলে একটা বিলের বিপরীতে আপনার 100টা ভাউচার হতে পারে, 50টা ভাউচার হতে পারে, একটা ভাউচারও হতে পারে। ওই যে বিল আপনি খরচ করছেন, এটা হচ্ছে ইন্টারনাল ডকুমেন্ট, আপনি নিজের মতো ওটা লিখে নাও। ওইটার বিপরীতে যে ভাউচার বা হচ্ছে প্রুফ, যেটা অ্যাটাচমেন্ট থাকে, সেটা হচ্ছে ভাউচার। আরো কিছু ইম্পর্টেন্ট টপিক যেটা হচ্ছে আপনাদের সিলেবাসে ছিল না রিটেনের, সেগুলো আমরা একটু দেখে আসি যেখান থেকে প্রশ্ন আসতে পারে। সেটা হচ্ছে অ্যাকাউন্টিং সাইকেল। আপনাদের বলতে পারে অ্যাকাউন্টিং সাইকেলটা বলো। ঠিক আছে, অ্যাকাউন্টিং সাইকেল মানে কি, আমরা ওই যে প্রসেসিং করি অ্যাকাউন্টিং ইনফরমেশনটা, সেটার টুলস গুলো। প্রথম হচ্ছে ট্রানজেকশন আইডেন্টিফাই করি, জার্নাল, তারপরে লেজার, তারপরে ট্রায়াল ব্যালেন্স, এটা একটার পর একটা মুখস্থ রাখবেন। অ্যাডজাস্টিং এন্ট্রি, অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স, তারপর ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, দেন ক্লোজিং এন্ট্রি, দেন পোস্ট ক্লোজিং ট্রায়াল ব্যালেন্স। ঠিক আছে, তারপর হচ্ছে ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট। এটা আমি অনেক জায়গায় ভাইবা দিয়েছি, আমি বিসিএস এর 6টা ভাইবা দিয়েছি। আর হচ্ছে আমি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে, 2টা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে আমি চাকরি করেছি, পেট্রো বাংলার একটা কোম্পানিতে। তো ওইখানে আমাকে কিন্তু 2টা, আমি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে 5-7টা ভাইবা দিয়েছি। তো আমি যখন পেট্রো বাংলাতে চাকরি করতাম তখন শুধুমাত্র পাওয়ারে পরীক্ষা দিতাম। পাওয়ার মানে হচ্ছে বিদ্যুৎ কোম্পানিগুলোতে, কারণ বিদ্যুৎ কোম্পানিগুলোর স্যালারি স্ট্রাকচার অনেক ভালো, 50-এর উপরে। 52,000 টাকা বেসিক থাকে নর্মালি। তো আর হচ্ছে পেট্রো বাংলার যে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলো রয়েছে, পেট্রো বাংলার আন্ডারে 13টা কোম্পানি রয়েছে। তিতাস আছে, হচ্ছে আপনার হচ্ছে রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানি লিমিটেড, যেটা আমি ছিলাম। তারপর হচ্ছে আপনার সিলেট গ্যাস ফিল্ড আছে, আরো অনেকগুলো আছে, বাংলাদেশ গ্যাস ফিল্ড আছে, ঠিক আছে, বাখরাবাদ আছে। সো এই প্রতিষ্ঠানগুলোতে আপনি যদি ভাইবা দেন যে কোনো পোস্টে, অ্যাকাউন্টস ফাইন্যান্সের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আছে, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আছে, তারপরে অ্যাকাউন্ট্যান্ট আছে। সো এগুলাতে ভাইবা দিলে কিন্তু আপনার এই প্রশ্নগুলা, এই যে আমাকে যেমন সরাসরি আমি কোন ভাইবা আমার মনে নাই, ঠিক আছে, ব্যাংক রিকনসিলিয়েশন, হোয়াট ইজ ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট, তখন কিন্তু আমার একেবারে টানা মুখস্থ ছিল যে ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট। আপনারা ভাইবার ক্ষেত্রে 2টা বই আমি আপনাদের সাজেস্ট করি, একটা হচ্ছে বিজনেস নলেজপিডিয়া আর একটা হচ্ছে বিজনেস ডাইজেস্ট। আপনারা এই 2টা বই কালেক্ট করে নিতে পারেন। এখানে হচ্ছে এই সবগুলা বিষয়, অ্যাকাউন্টিং, ফাইন্যান্স, ম্যানেজমেন্ট, ব্যাংকিং, সব বিষয়গুলো কিন্তু এক জায়গায় দেওয়া আছে, যেটা পরীক্ষার আগের রাতে আপনাদের খুব ভালো কাজে দিবে। কারণ আপনি বই খুঁজে খুঁজে বের করে এই সংজ্ঞাগুলো ওইভাবে পরীক্ষার আগে খুঁজে পাওয়া খুব কঠিন। কারণ হচ্ছে আমরা আমাদের রিটেনের জন্য প্রিপারেশন নিতে হয়, প্রিলির জন্য প্রিপারেশন নিতে হয়, তারপরে আবার বিভিন্ন জায়গায় ভাইভা থাকে। ভাইবার জন্য অত বেশি 1 মাস ধরে প্রিপারেশন নেওয়ার সময় নাই। এই বইগুলো আপনাকে হেল্প করবে। তাছাড়া আজকের এই যে স্লাইডটা যদি পারেন এটা আপনারা রেখে দিবেন, যে বিভিন্ন ভাইবার আগে একবার করে হলেও দেখে যাবেন। ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট, আপনি আপনি জানেন যে ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট, আমি জানি যে আপনি জানেন। আপনাকে যদি কেউ জিজ্ঞাসা করে ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট কি, আপনি বলতে পারবেন। কিন্তু ভাইবা বোর্ডে একটানা বলে যাওয়া বা হচ্ছে স্মুথলি বলে যাওয়া, এটা একটা জিনিস। আর আপনি ওই যে আমতা আমতা করে বলা বা বেঁধে যাওয়া, এটা কিন্তু আরেকটা জিনিস। তো যে বিষয়গুলা এখানে হচ্ছে একেবারে কমন, সে বিষয়গুলা আপনি মুখস্থ করে ফেলবেন। ঠিক আছে, এটা আপনাদের ভাইবার জন্য ভালো হবে। আপনাদের ভাইবাই কিন্তু আপনারা যারা রিটেন দিচ্ছেন, এটা খুব কাছাকাছি নাম্বার পেয়েছেন, তো ভাইবা হিউজ একটা ডিফারেন্স তৈরি করে দিবে আপনাদের মধ্যে। কেউ 100-র মধ্যে দেখা যাবে 80 পাবে, কেউ পাবে 50, 30 মার্কস, অনেক ডিফারেন্স। ঠিক আছে, আবার কেউ হচ্ছে 90 পাবে, কেউ পাবে 60। তো হিউজ একটা কিন্তু ডিফারেন্স ভাইবাই তৈরি করে দিবে। আপনার হচ্ছে আরেকটা কথা আমি বলে রাখি, এটা হচ্ছে লাক। ভাইবা কিন্তু হচ্ছে লাক। আমি বলি যে প্রায় 80% লাক ভাইবাতে। কারণ হচ্ছে কি, আপনার ভাইবা বোর্ডে থাকবে, তার মনে কি আছে, কি প্রশ্ন করবে। আপনি যদি 1 বছরও প্রিপারেশন নেন, আমি 44তম ভাইবাতে একটা ওয়ার্ডও পড়িনি, হচ্ছে যেহেতু রিটার্ন অত বেশি ভালো হয় নাই, জানতাম যে হবে না। সো একটা ওয়ার্ডও পড়িনি, তাও যে রকম ভাইবা দিয়েছে আমার মনে হয়েছে আমি যদি 5 বছর ধরে পড়তাম তাহলে কিন্তু সেই ভাইবাটা সেরকম হতো। কিন্তু আপনাদেরকে পড়তে হবে, কারণ হচ্ছে ভাইভাতে লাখ হলেও কে পড়ছে সেটা ম্যাটার না, ঠিক আছে, কি প্রশ্ন করবে সেটা ম্যাটার না, কিন্তু আপনাকে কেন পড়তে হবে, কারণ হচ্ছে ভাইভাতে ইম্পর্টেন্ট এলিমেন্ট হচ্ছে ইওর কনফিডেন্স। আপনি কতটুকু কনফিডেন্টলি অ্যান্সার করতেছেন। আপনাকে সব অ্যান্সার পারতে হবে সেটা কিন্তু না, ঠিক আছে, সব অ্যান্সার পারতে হবে এটা
ভাইবা বোর্ডে যারা বসে আছে তারা কিন্তু এক্সপেক্টও করে না, ঠিক আছে? সো আপনি একেবারে বেসিক যে বিষয়গুলো সেগুলো পারার ট্রাই করবেন। আর আপনার পড়লে কি হবে, আপনি বিষয়গুলো জানলে ইউ উইল বি কনফিডেন্ট ইন ইউর ভাইবা বোর্ড। আপনি অনেক বেশি কনফিডেন্ট থাকবেন, যেটা আপনার ভাইবাকে আলটিমেটলি ভালো করে দিবে। আপনি যদি নার্ভাস থাকেন, কনফিডেন্ট না থাকেন, আপনি একটা যে জিনিস জানেন সেটাও আপনি বলতে পারবেন না, ভুলে যাবেন, আপনার গলা কাঁপবে, তখন আপনি আরো নার্ভাস হয়ে যাবেন। তখন একেবারে সিম্পল কোশ্চেন, তখন আপনি অ্যাকাউন্টিং এর ডেফিনেশন তো বলতে পারবেন না, আপনার গা কাঁপাকাঁপি শুরু করবে। আপনি যদি কনফিডেন্ট থাকেন, আপনাকে 3টা প্রশ্ন করলে আপনি একটা পারবেন অবশ্যই, ঠিক আছে? সো এই পড়ালেখাটা, আপনার প্রিপারেশনটা আপনাকে মানে কনফিডেন্ট এনে দিবে, কনফিডেন্স এনে দিবে, যেটার মাধ্যমে আপনার ভাইবা আলটিমেটলি ভালো হয়ে যাবে, ঠিক আছে? সো ভাইবা বোর্ডকে আপনি ড্রাইভ করতে পারবেন, ঠিক আছে? আরেকটা জিনিস, ভাইবা বোর্ডে হচ্ছে আপনার কনফিডেন্টটা ধরে রাখবেন, এবং হচ্ছে মিথ্যা কথা বলবেন না। যদি কখনো মিথ্যা কথা বলবেন না। যদি না পারেন, সো সিম্পলি সরি বলে দিবেন যে স্যার বিষয়টা আমি জানতাম কিন্তু ভুলে গেছি, বা হচ্ছে বিষয়টা আমার জানা না, ঠিক আছে? দে উইল টেক ইট ইজি। তো যে কারণে এতগুলো কথা বলা, সেটা হচ্ছে কিছু কিছু বিষয় মুখস্থ রাখবেন, যে হোয়াট ইজ ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট। এটা যদি আপনাকে বলে, তাহলে আপনি সরাসরি ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট প্রিপেয়ার্ড ফর রিকনসাইলিং দ্য ডিফারেন্স বিটুইন ব্যালেন্স অ্যাজ পার ক্যাশ বুকস ব্যাংক কলাম এন্ড পাসবুক অন এ গিভেন ডেট। এই বিষয়টা আপনি জানেন, এটা মুখস্থ করা আপনার জন্য সহজ হবে, যেহেতু বিষয়টা আপনি বোঝেন এবং জানেন। সো এই ওয়ার্ডগুলো আপনি একবার দুইবার পড়লে কিন্তু আপনি মুখস্থ হয়ে যাবে। ডিফার্ড ট্যাক্স কি? এটা আমি বিভিন্ন পরীক্ষায় ২-৩ বার এই প্রশ্নের সম্মুখীন হয়েছি, যখন স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোতে ভাইবা দিতাম। তো ডিফার্ড ট্যাক্সটা কারণ কি? কারণ হচ্ছে এই প্রতিষ্ঠানগুলো সরাসরি এই বিষয়টা নিয়ে কাজ করে। আপনি হচ্ছে যে প্রতিষ্ঠানে ভাইবা দিতে যাবেন, আগে দেখবেন সে প্রতিষ্ঠানে কারা আপনার ভাইবা নিচ্ছে, তারা আসলে কি কাজ করে, তাদের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা দেখবেন, ঠিক আছে? সো ডিফার্ড ট্যাক্সটা নিয়ে কাজ করে যেহেতু সরাসরি প্রতিষ্ঠানগুলো, এই কারণে ডিফার্ড ট্যাক্স নিয়ে, এবং ভাইবা বোর্ডে হচ্ছে আপনার অ্যাকাউন্টস ফাইন্যান্সের লোকজন থাকে। সো তারা ওই আপনি যেহেতু এই কাজ এসে করবেন, আপনার কোনো আইডিয়া আছে কিনা তারা কিন্তু যাচাই করে। সো হচ্ছে ভাইবার আগে আপনি ভাইবা বোর্ডটা অ্যানালাইজ করা একটা বিগ টাস্ক, ঠিক আছে? কারণ হচ্ছে কারা থাকবে, কি টাইপের কোশ্চেন আসতে পারে, ঠিক আছে? এই বিষয়গুলো একটু অ্যানালাইজ করে আপনার হচ্ছে কিন্তু জানতে হবে। অ্যাকাউন্টিং এর একজন টিচারও কিন্তু আপনাদের এই যে পিএসসি এর মেম্বার আছে, শরীফ স্যার। সো ওনার ফুল নাম এমডি শরীফ হোসেন সম্ভবত। উনি আমার সরাসরি টিচার। সো উনি হচ্ছে অ্যাকাউন্টিং এর কিন্তু উনি অবশ্যই ইকোনোমেট্রিক্স এর একজন টিচার। স্ট্যাটিস্টিক্স, ইকোনোমেট্রিক্স এগুলো নিয়ে রিসার্চ করেন। সো অ্যাকাউন্টিং এর ডিপ নলেজ ওনার নাই। উনি অ্যাকাউন্টিং এর টিচার হলেও কিন্তু অ্যাকাউন্টিং এর বেসিক নাই। সো ভয় পাওয়ার কিছু নাই যে উনার বোর্ডে পড়লে আপনাকে অনেক বেশি অ্যাকাউন্টিং থেকে কোশ্চেন করবে, এমন না। সো উনি ইকোনোমেট্রিক্স এর একজন টিচার। সো হচ্ছে এই যে উনার বোর্ডে যদি আপনার পড়ে, তাহলে হচ্ছে কিন্তু তাও অ্যাকাউন্টিং এর নিয়ে টুকটাক আপনার প্রশ্ন আসতে পারে ওনার কাছ থেকে। সো যেটা বলতেছিলাম, আসল কথায় চলে আসি। ডেফার্ড ট্যাক্স, এটা হচ্ছে জিনিস is the tax effect of temporary difference between accounting income and taxable income that will reverse in the future. আমরা ট্যাক্স করার সময় কি দেখেছি, আমাদের যে নেট ইনকাম, ওইটা ধরে কিন্তু আমরা আবার ট্যাক্সেবল ইনকাম বের করি। ট্যাক্সেবল ইনকাম বের করে সেটার উপর আমরা ট্যাক্স দিই। তাহলে নেট ইনকামের উপর একটা ট্যাক্স আসে, আবার ট্যাক্সেবল ইনকামের উপরে একটা ট্যাক্স আসে। এই দুইটা ট্যাক্সের ডিফারেন্সটা হচ্ছে ডেফার্ড ট্যাক্স, ঠিক আছে? আর ফ্রি ক্যাশ ফ্লোটা কি? ফ্রি ক্যাশ ফ্লো হচ্ছে, এই বিষয়গুলো র্যান্ডমলি আপনাদের কাছে জিজ্ঞাসা করতে পারে, এই কারণে এই বিষয়গুলো আপনাদেরকে বলছি। ফ্রি ক্যাশ ফ্লোটা হচ্ছে ক্যাশ অ্যাভেলেবল টু দ্য ফার্ম টু বি ডিস্ট্রিবিউটেড বিটুইন স্টক হোল্ডার্স অ্যান্ড বন্ড হোল্ডার্স আফটার মিটিং ইনভেস্টমেন্ট অ্যান্ড ওয়ার্কিং ক্যাপিটাল নিডস। এটা হচ্ছে ইনভেস্টমেন্ট এবং ওয়ার্কিং ক্যাপিটালের পরে যে টাকাটা থাকবে, ঠিক আছে, বন্ড হোল্ডার এবং স্টক হোল্ডারদের ডিস্ট্রিবিউট করার জন্য, সেটা হচ্ছে ফ্রি ক্যাশ ফ্লো। অপরচুনিটি কস্ট, এই প্রশ্নটাও সচরাচর আপনাদের যে কোনো কারোর কাছ থেকে আসতে পারে, ঠিক আছে? এটা কি? দ্য নেক্সট মোস্ট পটেনশিয়াল বেনিফিট দ্যাট ইজ গিভেন আপ হোয়েন ওয়ান অল্টারনেটিভ ইজ সিলেক্টেড ওভার অ্যানাদার। আপনি জানেন অপরচুনিটি কস্ট, আমিও জানি যে আপনি জানেন, বাট এইভাবে অ্যান্সারটা বলা এবং আপনি ওইখানে হচ্ছে আমতা করে বলা, এই দুইটার মধ্যে পার্থক্য আছে। আমি আগেই বলেছি, এটা মুখস্থ করে ফেলবেন। এটা আপনি জানেন, দ্য নেক্সট মোস্ট পটেনশিয়াল বেনিফিট, নেক্সট মোস্ট পটেনশিয়াল বেনিফিট, তার মানে আপনি যে বেনিফিটটা নিছেন তারপরের হচ্ছে সবচেয়ে পটেনশিয়াল বেনিফিট। তা আপনি তো সবচেয়ে পটেনশিয়ালটা নিবেন, তারপরেও আরেকটা পটেনশিয়াল ছিল, যেটা আপনি যেটা নিছেন তার চেয়ে একটু কম, কিন্তু সেটা নিলেও আপনি বেনিফিটেড হতেন। কিন্তু আপনার রিসোর্সের অভাবে, টাইমের অভাবে আপনি সেটা নিতে পারেননি। যেমন ১ ঘন্টায়
আপনার হাতে সময় আছে ১ ঘন্টা। আপনি ১ ঘন্টা টিউশনি করায় মাসে ৫,০০০ টাকা কামাতে পারেন। আবার ১ ঘন্টা পার্ট টাইম জব করে, স্বপ্নে পার্ট টাইম জব করে আপনি ১০,০০০ টাকা কামাতে পারেন। তাহলে সময় কিন্তু আপনার ১ ঘন্টা। তাহলে হয় আপনার স্বপ্নে জব করতে হবে ১০,০০০ টাকা অথবা টিউশনি করাতে হবে ৫,০০০ টাকা। তাহলে আপনি কোনটা নিবেন? তাহলে আপনি স্বপ্নে জব করবেন ১০,০০০ টাকা যেহেতু পটেনশিয়াল বেনিফিট বেশি। তাহলে এখানে অপরচুনিটি কস্ট কোনটা? অপরচুনিটি কস্ট হচ্ছে ওই যে ১ ঘন্টা আপনি টিউশনি করাইতে পারতেন ওটা আপনার সুযোগ ছিল। কিন্তু ওটা আপনি সময়ের অভাবে নিতে পারেননি। ঠিক আছে? তাহলে ওটা হচ্ছে নেক্সট মোস্ট পটেনশিয়াল বেনিফিট হচ্ছে টিউশনির ওই যে ৫,০০০ টাকা। দ্যাট ইজ গিভেন আপ যেটা ছেড়ে দেওয়া হয়েছে। when one alternative is selected over another. one alternative কোনটা? যেটা হচ্ছে আপনি স্বপ্নে জব করতেছেন সেটা one alternative is selected over another. over another কোনটা? ওই যেটা হচ্ছে আপনার টিউশনি। তাহলে একটার উপরে আরেকটা আপনি নিছেন তার জন্য যেটা আপনি ছেড়ে দিয়েছেন সেটা হচ্ছে অপরচুনিটি কস্ট। সাঙ্ক কস্ট, দ্য কস্ট দ্যাট অলরেডি বিন ইনকার্ড, যেটা অলরেডি খরচ হয়ে গেছে সেটা হচ্ছে সাঙ্ক কস্ট। আচ্ছা, দ্যাট ক্যানট বি চেঞ্জ, যেটা পরিবর্তন করা যায় না বাই এনি ডিসিশন মেড নাও আর ইন দ্য ফিউচার। ঠিক আছে? তো আপনি একটা রিসার্চ করলেন যে একটা নতুন প্রোডাক্ট নিয়ে আসলেন সেটা হচ্ছে যে বাজারে চলে কিনা সেটা কিছু স্যাম্পল বাজারে ছাড়লেন এবং সেটার উপর কিছু প্রমোশনাল ব্যয় করলেন যেটা যে বাজারে ভালো মতো চলে কিনা বা বিক্রি হয় কিনা। পরে দেখলেন যে এটা আসলে বিক্রি হবে না, এটা আসলে বাংলাদেশে চলবে না। তাহলে ওই যে আপনার খরচ হয়ে গেছে অলরেডি যে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টে বা হচ্ছে প্রমোশনাল, ওটা তো আপনার আর মানে ব্যাক করার সুযোগ। তো ওইটা হচ্ছে সাঙ্ক কস্ট। বাজেট, বাজেটটা কি? বাজেটটা হচ্ছে এটা আপনার শুধু অ্যাকাউন্টিং এক্সপার্ট থেকে প্রশ্ন আসবে এমন না। এটা কিন্তু আপনার অন্যান্য এক্সটার্নাল থেকেও প্রশ্ন আসতে পারে। তো বাজেট হচ্ছে আপনার হচ্ছে এটা হচ্ছে কোয়ান্টিটেটিভ এক্সপ্রেশন অফ প্ল্যান। বাজেট যদি এক কথায় বলি কোয়ান্টিটেটিভ এক্সপ্রেশন অফ প্ল্যান। সো এখানে আপনার এখানে বলা আছে ডিটেইল ফর্মাল স্টেটমেন্ট অফ এ প্ল্যান অফ এস্টিমেটেড ইনকাম এন্ড এক্সপেন্সেস বেসড অন ফিউচার প্ল্যানস এন্ড অবজেক্টিভস এক্সপ্রেসড ইন ফর্মাল কোয়ান্টিটেটিভ টার্মস। বাজেটটা আপনি আপনার নিজের মতো করে সাজিয়ে নেবেন। আপনার কাছে যেটা সুবিধা মনে হয়, ঠিক আছে? সেই রকম একটা সংজ্ঞা আপনি ২ লাইনের বা ১ লাইনের মুখস্থ করে নেবেন। সবচেয়ে ইম্পর্টেন্ট টার্ম আপনাদের যদি এই স্লাইডের মধ্যে সেটা হচ্ছে ব্যাড ডেট অ্যান্ড অ্যালাউন্স। ঠিক আছে? অ্যাকাউন্টিং এক্সপার্ট এখান থেকে যদি প্রশ্ন করে অবশ্যই করতে পারে। আপনাদের লাক যদি খারাপ হয় বা ভালো হয় আমি জানি না। যদি পারেন তাহলে ভালো আর যদি না পারেন তাহলে খারাপ। সো হচ্ছে ব্যাড ডেট অ্যান্ড অ্যালাউন্স। ব্যাড ডেটের ক্ষেত্রে আপনার যদি জার্নাল ধরে তাহলে ব্যাড ডেটের এই জার্নালটা আপনাদের ধরতে পারে বা ডেপ্রিসিয়েশন এর যে জার্নাল গুলো আছে সেগুলো কিন্তু আপনাদের ধরতে পারে। ঠিক আছে? সো জার্নাল গুলো আপনারা মাথায় রাখবেন, বিশেষ করে অ্যাডজাস্টিং এন্ট্রির জার্নাল গুলা, ব্যাড ডেটের এই ২টা ৩টা জার্নাল এবং হচ্ছে ডেপ্রিসিয়েশন রিলেটেড যে জার্নাল গুলা। ঠিক আছে? তাহলে ব্যাড ডেট এন্ড অ্যালাউন্স এর ক্ষেত্রে ব্যাড ডেট কি? ব্যাড ডেট বলতে পারে হোয়াট ইজ ব্যাড ডেট? এটা আপনাকে বিসিএস এর ভাইবা আমাকে প্রশ্ন করছে হোয়াট ইজ ব্যাড ডেট? Yes, a bad debt refers to the part of accounts receivable that will not be collected. The bad that may not be collected in future. তাহলে ব্যাড ডেট হচ্ছে অ্যাকাউন্টস রিসিভেবল একটা পার্ট যেটা ভবিষ্যতে আমার কালেকশন নাও হতে পারে। তাই ব্যাড ডেট আমরা কিভাবে রেকর্ড করি? বর্তমানে অ্যালাউন্স মেথডে আমরা ব্যাড ডেট রেকর্ড করি এবং এটা হচ্ছে পারফেক্ট। আগে কিভাবে করা হতো সেটা হচ্ছে ডিরেক্ট রাইট অফ মেথড। এখনো ২টা মেথড চালু আছে। কেউ যদি ২টা ডিরেক্ট রাইট অফে করে দ্যাট ইজ নট রং। বাট কেউ যদি পারফেক্টলি করতে চায় অ্যালাউন্স মেথড ইজ দ্য বেস্ট। আইএফআরএস অ্যালাউন্স মেথড হচ্ছে সাজেস্ট করে। তো ডিরেক্ট রাইট অফ এর ক্ষেত্রে আমরা যখন ব্যাড ডেট রেকর্ড করি তখন হচ্ছে জার্নাল কি হবে? ব্যাড ডেট ডেবিট, রিসিভেবল ক্রেডিট। সরাসরি আমরা রিসিভেবলকে কমায় দেই ব্যাড ডেটের বিপরীতে। অ্যালাউন্স মেথডে আমরা প্রথমে ধরে নেই যে আমাদের দেখা যাবে আমাদের হচ্ছে ২০২২ সালে আমাদের যে বাকিতে বিক্রয় ছিল সেখান থেকে কিন্তু ৫% আমরা আদায় করতে পারিনি। তাহলে ২০২৩ সালে আমরা ৫% ওই ধরে ওটা আমরা অ্যালাউন্স রাখি। ঠিক আছে? বা হচ্ছে রিজার্ভ রাখি। অ্যালাউন্স রাখি ৫%। ঠিক আছে? যা সেলস সেটার ৫% আমাদের আদায় হবে না। তাহলে আমরা ব্যাড ডেট ডেবিট দেই প্রথমে ব্যাড ডেট রেকর্ড করার সময় ব্যাড ডেট অ্যালাউন্স। এটা কিন্তু ব্যাড ডেট হয় নাই। হতে পারে সে অনুযায়ী এই টাকাটা আমরা আলাদা করে রাখি। অ্যালাউন্সে রাখি বা ভাতা হিসেবে রাখি। তারপর যখন আসলে ব্যাড ডেট হয়, যখন আমাদের ওই টাকাটা কালেকশন না হয়, তখন আমরা ওই রিসিভেবল কমায় দেই এবং ব্যাড ডেট অ্যালাউন্স ডেবিট করে দেই। এই জার্নালগুলো আপনারা ভালো করে মাথায় রাখবেন। অফ ব্যালেন্স শিট আইটেম, অফ ব্যালেন্স শিট আইটেম হচ্ছে সেই আইটেমগুলো যেগুলো ব্যালেন্স শিটে আমরা দেখাই না বাট আমাদের নোটে দেখাতে হয়। ইম্পর্টেন্ট আইটেম কিন্তু আমরা ব্যালেন্স শিটের মধ্যে একেবারে ব্যালেন্স শিটের যে মেইন আইটেম হিসেবে দেখায় না বাট নোটসে আমাদের ইনক্লুড করতে হয়। তো আপনাদের এভাবে প্রশ্ন আসতে পারে যে কিছু ২টা অফ ব্যালেন্স শিট আইটেমের নাম বলেন বা অফ ব্যালেন্স শিট আইটেম কোনগুলো? তো আপনি এখান থেকে আমি ৩টা এক্সাম্পল দিয়ে দিয়েছি যে লেটার অফ ক্রেডিট। যদি আপনি বাইরে থেকে কিছু আমদানি করেন বা রপ্তানি করেন তাহলে কিন্তু আপনার এলসি থাকে। এলসি থাকে। সো এই এলসি গুলা কিন্তু আমাদের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে আসে না
বাট আপনার এলসি থাকলে নোটে দেখাতে হবে। অপারেটিং লিজ যদি থাকে তাহলে কিন্তু আপনার নোটসের মধ্যে দেখাতে হবে। কন্টিনজেন্ট লায়াবিলিটিস, ফিউচারে কোনো লায়াবিলিটিস আমার থাকতে পারে। সাপোজ একটা আপনার কেস চলতেছে একটা পার্টির সাথে, সে কেজে আপনি হেরে গেলে আপনার হয়তো 1,00,000 টাকা জরিমানা দেওয়া লাগতে পারে। এরকম যদি কোনো সম্ভাবনা থাকে সেই বিষয়গুলো কিন্তু নোটের মধ্যে ইনক্লুড করতে হবে, বা মেইন যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট সেটার মধ্যে আসবে না। সো অফ ব্যালেন্স শিট আইটেম এই তিনটা আপনারা মুখস্থ করে রাখবেন যে অফ ব্যালেন্স শিট আইটেমের এক্সাম্পল হিসেবে। এখন আমি কিছু আইটেম, কিছু টপিক আপনাদের দিয়েছি। এই টপিকগুলা আপনারা ভাইভাতে আপনারা ফ্রিকোয়েন্টলি আস্ক হতে পারেন। তো এই বিষয়গুলো আপনারা ক্লিয়ার করে রাখবেন যে এই বিষয়গুলো এখন ডিটেইলস বলতে গেলে অনেক ক্লাসটা অনেক লেন্দি হয়ে যাবে। সো আমি টপিকগুলো আপনাদের দিয়ে দিচ্ছি এবং পারলে কিছু কিছু টপিকের আমি খুব সংক্ষেপে বলে দিব, বাট এই বিষয়গুলো আপনারা আবার ফার্দার নতুন করে আপনারা চ্যাট জিপিটির সহায়তা নিতে পারেন, আপনার গুগলের সহায়তা নিতে পারেন, বই থেকে দেখতে পারেন যে আপনারা নিজেদের মতো করে বুঝবেন যে এই বিষয়গুলো আসলে আপনারা যে বুঝেছেন এই বিষয়গুলো থেকে যদি প্রশ্ন করে তাহলে আপনি অ্যান্সার দিতে পারবেন। সেই মানে সেই প্রিপারেশনটুকু অবশ্যই নিয়ে আপনাদের কিন্তু ভাইভা বোর্ডে যেতে হবে। তাহলে দেখি আমরা কি কি ডিফারেন্স বিটুইন ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টিং। অ্যাকাউন্টিং এবং ফাইন্যান্সের পার্থক্য সেটা আপনাদের বুঝতে হবে। আমি সিম্পলি বলে দিচ্ছি, অ্যাকাউন্টিং হচ্ছে পাস্ট রেকর্ড নিয়ে কাজ করে, যে অতীতে ঘটে যাওয়া ঘটনা থেকে তথ্য তৈরি করে সেটা হচ্ছে ইউজারদের দেয় যাতে তারা সিদ্ধান্ত গ্রহণ করে। ফাইন্যান্স মেইনলি হচ্ছে ফিউচার নিয়ে কাজ করে, যে কোথায় ইনভেস্ট করলে বা কোথায় টাকাটা আমি ইউজ করলে আমার কিন্তু ইকোনমিক বেনিফিটটা আমি বেশি পাবো। ঠিক আছে, আমি হচ্ছে 10টা অল্টারনেটিভ ইনভেস্টমেন্ট প্লেস আছে, আমার টাকা আছে 1 কোটি টাকা, সেটা কোথায় আমি ইনভেস্ট করলে আমার টাকাটা বেশি রিটার্ন পাবো সেটা হচ্ছে ফাইন্যান্স ডিটারমাইন করে। আর অ্যাকাউন্টিংটা আমি কত টাকা আমি ছিল সেটা ইনভেস্টমেন্ট হিসেবে কত টাকা আমি রিটার্ন পাইলাম সেটা রেকর্ড করে। ঠিক আছে, ডিফারেন্স বিটুইন বিল অ্যান্ড ভাউচার এটা অলরেডি বলেছি। ডিফারেন্স বিটুইন ফাইন্যান্সিয়াল কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এটা আপনাদের যে লেকচার শিটে রয়েছে এবং রিটার্নের সময় এটা আমি আপনাদের পিডিএফ কম্পেন্ডিয়ামেও রয়েছে, এখান থেকে দেখে নেবেন। প্রাইমারি সেকেন্ডারি মার্কেট অফ ক্যাপিটাল মার্কেট, শেয়ার বাজারের যে প্রাইমারি মার্কেট এবং সেকেন্ডারি মার্কেট এটা আপনারা হয়তো অনেকে জানেন, তারপরে বলে দিচ্ছি। প্রাইমারি মার্কেট হচ্ছে যখন কোনো কোম্পানি একেবারে নতুন শেয়ার বাজারে ছাড়ে, ঠিক আছে, আইপিওর মাধ্যমে, ইনিশিয়াল পাবলিক অফারিংস এর মাধ্যমে একেবারে প্রথমে যখন একটা শেয়ার বাজারে ছাড়ে তখন সেটা প্রাইমারি মার্কেট বলে। সেকেন্ডারি মার্কেট হচ্ছে পরবর্তীতে ওই শেয়ার যখন কেনা বেচা হয়, ঠিক আছে, তখন হচ্ছে সেটাকে সেকেন্ডারি মার্কেট বলে। নর্মালি ক্যাপিটাল মার্কেট হচ্ছে সেকেন্ডারি মার্কেট। মাইক্রো অ্যান্ড ম্যাক্রো ইকোনমি এটা দেখে নেবেন। মানি মার্কেট অ্যান্ড ক্যাপিটাল মার্কেট এটা আপনারা দেখে নেবেন। মানি মার্কেট শর্ট টার্ম আর ক্যাপিটাল মার্কেট হচ্ছে লং টার্ম। ক্যাপিটাল মার্কেট নিয়ে কাজ করে বিসেক, বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, যেখানে বন্ড শেয়ার এগুলো কেনা বেচা হয়। মানি মার্কেট হচ্ছে যে কমার্শিয়াল পেপার বা হচ্ছে শর্ট টার্ম ইনভেস্টমেন্টের জন্য মানি মার্কেট হচ্ছে ইউজ করা হয়। বেয়ারিশ অ্যান্ড বুলিশ মার্কেট এটা হচ্ছে শেয়ার মার্কেটের সাথে রিলেটেড। বেয়ারিশ হচ্ছে যখন মন্দা ভাব বাজারের খারাপ যায়, নেগেটিভ যায়, তখন হচ্ছে শেয়ারের দাম কমতে থাকে, তখন হচ্ছে বেয়ারিশ মার্কেট। আর বুলিশ হচ্ছে যখন শেয়ারের দাম বাড়তে থাকে, সবুজ থাকে, যখন হচ্ছে আপনার মার্কেট ভালো থাকে, সেটাকে বুলিশ মার্কেট। ব্লু চিপস শেয়ার হচ্ছে যে শেয়ারগুলো ভালো ডিভিডেন্ড দেয়, ভালো ফান্ডামেন্টাল আছে, ভালো ইপিএস আছে, প্রাইস আর্নিং রেশিও ভালো, সেটাকে ব্লু চিপস শেয়ার বলে। অপারেটিং লিভারেজ, ফাইন্যান্সিয়াল লিভারেজ এটা আপনারা দেখে নেবেন। আপনার হচ্ছে তারপরে চলে আসি এনপিভি। এনপিভি যে সূত্রটা বা এনপিভি হচ্ছে কিভাবে ক্যালকুলেশন করতে হয় ফাইন্যান্সের যে কোনো বই থেকে আপনারা দেখে নেবেন। আইআরআর অ্যান্ড এমআইআরআর, ইন্টারনাল রেট অফ রিটার্ন এবং মডিফাইড ইন্টারনাল রেট অফ রিটার্ন, এর দুইটা সূত্র আছে, এই সূত্রটা আপনারা দেখে নেবেন এবং হচ্ছে এটা আইআরআর কিভাবে ক্যালকুলেশন করা হয় সেটা দেখে নেবেন। ক্যাশ ডিভিডেন্ড যেহেতু আপনাদের হচ্ছে অ্যাকাউন্টিং স্পেশালিস্ট যদি না থাকতো এই ডিপ বিষয়গুলো আমি এখানে দিতাম না, কারণ হচ্ছে নর্মালি যারা অ্যাকাউন্টিং এর বাইরে বা ফাইন্যান্সের বাইরে তারা কিন্তু এই আইআরআর এমআইআরআর নামও জানে না বা হচ্ছে এনপিভি এসব বিষয় থেকে প্রশ্ন করতে হবে। যেহেতু আপনাদের অ্যাকাউন্টিং স্পেশালিস্ট থাকবে, তো এই বিষয় থেকে তারা যেহেতু রেগুলার ক্লাসে এগুলো পড়ান, যদি ইউনিভার্সিটি টিচার থাকেন তাহলে কিন্তু এই বিষয় থেকে আপনাদেরকে প্রশ্ন করতে পারে। ক্যাশ ডিভিডেন্ড এবং স্টক ডিভিডেন্ডের পার্থক্যটা আপনারা বুঝবেন। এটা তো খুবই সিম্পলি, যে নগদ টাকা যদি ডিভিডেন্ড হিসেবে দেয়, না দিয়ে যদি সেটা ক্যাশ ডিভিডেন্ড, আবার যদি টাকা না দিয়ে স্টক ডিভিডেন্ড হিসেবে দেয় সেটা হচ্ছে স্টক ডিভিডেন্ড। রেকর্ড ডেট হচ্ছে শেয়ার বাজারের সাথে রিলেটেড। যদি কোনো কোম্পানি যখন হচ্ছে ডিভিডেন্ড ডিক্লেয়ার করে, তো রেকর্ড ডেট হচ্ছে যার কাছে একটা ডেট ফিক্স করে, সাপোজ নভেম্বর 30 তারিখে, সাপোজ স্কয়ার ফার্মাসিউটিক্যালস এরা হচ্ছে 10%, 100% ডিভিডেন্ড ঘোষণা করলো, তার মানে যার কাছে একটা শেয়ার আছে সে 10 টাকা ডিভিডেন্ড পাবে।
ঠিক আছে, 100% শেয়ার ডিভিডেন্ড, ক্যাশ ডিভিডেন্ড। তো হচ্ছে এটা হচ্ছে রেকর্ড ডেট দিল 30শে নভেম্বর, তাহলে 30শে নভেম্বর যার কাছে ওই শেয়ারটা থাকবে, যার অ্যাকাউন্টে ওই শেয়ারটা থাকবে, সে কিন্তু ওই ডিভিডেন্ডটা টাকাটা পাবে। বি, জেড অ্যান্ড এন ক্যাটাগরি শেয়ার ক্রাইটেরিয়া, এটা হচ্ছে শেয়ারের ভাগ, এ ক্যাটাগরি শেয়ার, বি ক্যাটাগরি শেয়ার। সো এ ক্যাটাগরি শেয়ার, যে শেয়ারগুলো হচ্ছে 10%-এর বেশি প্রত্যেক বছর, মানে রেগুলার 10%-এর বেশি ক্যাশ ডিভিডেন্ড দেয়। আর হচ্ছে বি ক্যাটাগরি শেয়ার হচ্ছে 5%-এর বেশি, যারা হচ্ছে সে ক্যাশ ডিভিডেন্ড দেয়। জেড ক্যাটাগরি হচ্ছে যারা কোনো ডিভিডেন্ড দেয় না, বা হচ্ছে যাদের পারফরমেন্স ভালো না, যাদের বোর্ড মিটিং নিয়মিত হয় না, তারা হচ্ছে জেড ক্যাটাগরি। এন ক্যাটাগরি হচ্ছে বাজারে নতুন যদি কোনো শেয়ার আসে তখন সেটাকে এন ক্যাটাগরির মধ্যে ফেলানো হয়। কন্টিনজেন্ট ভার্সেস ডিফার্ড লায়াবিলিটি। কন্টিনজেন্ট লায়াবিলিটি বলেছি যে ফিউচারে সাপোজ আমার একটা লিগাল কেজ আছে, যে কেজে আমি হেরে গেলে আমার কিছু জরিমানা গুনতে হতে পারে, সেটা হচ্ছে কন্টিনজেন্ট লায়াবিলিটি। আর ডিফার্ড লায়াবিলিটির ক্ষেত্রে আমার লায়াবিলিটি অবশ্যই আছে, এটা এখন না, পরে আমার অবশ্যই দেওয়া লাগবে, ঠিক আছে। যেমন আমার বকেয়া বেতন আছে, এটা একরোয়ালও বলা যায়। বকেয়া বেতন আছে, যে বেতনটা আমার এমপ্লয়িকে এ মাসে দিইনি কিন্তু সামনের মাসে দিতে হবে, ঠিক আছে, সেটা হচ্ছে ডিফার্ড লায়াবিলিটি। এফওবি শিপিং পয়েন্ট ভার্সেস এফওবি ডেস্টিনেশন, এটা ইম্পোর্ট এক্সপোর্টের ক্ষেত্রে একটা টার্ম। সেটা হচ্ছে এফওবি শিপিং পয়েন্টটা হচ্ছে, এফওবি শিপিং পয়েন্টের ক্ষেত্রে আমাদের যে বায়ার তাকে কিন্তু যে ফ্রিট বা হচ্ছে যে আমদানি বা রপ্তানির যে খরচ, জাহাজ ভাড়া তাকে দিতে হয়। ডেস্টিনেশনের ক্ষেত্রে বায়ারের একেবারে দোরগোড়া পর্যন্ত পৌঁছায় দেওয়া হয়। রিজার্ভ ভার্সেস প্রভিশন। রিজার্ভ হচ্ছে যখন আমাদের প্রফিট হয়, রিজার্ভ বাধ্যতামূলক কিছু না, যখন প্রফিট হয় তখন প্রফিট থেকে কিছু টাকা নির্দিষ্ট পারপাজে আলাদা করে রাখা, যেটা ভবিষ্যতে মানে ইউজ হতে পারে বা নাও হতে পারে। প্রভিশনের ক্ষেত্রেও একই কথা, ভবিষ্যতে ইউজ হতে পারে, নাও হতে পারে, কিন্তু প্রভিশন হচ্ছে বাধ্যতামূলক। রিজার্ভ যখন শুধু প্রফিট হয় তখন কিন্তু আমাদের রাখতে হয়, প্রভিশন সবসময় রাখতে হয়। আর পিরিয়ডিক ভার্সেস পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেম, এটা আপনাদের ক্লাসে করানো হয়েছে, পিডিএফ কম্পেন্ডিয়ামে দেওয়া আছে। পিরিয়ডিকটা আমি এক কথায় বলে দিচ্ছি, যে এটা হচ্ছে ইনভেন্টরি ম্যানেজমেন্ট সিস্টেমের ক্ষেত্রে ইনভেন্টরি আমাদের যে কস্ট অফ গুডস সোল্ড এবং এন্ডিং ইনভেন্টরি, এটা কিন্তু ডিটারমাইন করা হয়। পিরিয়ডিকের ক্ষেত্রে নির্দিষ্ট সময় শেষে আমরা হচ্ছে এটা ডিটারমাইন করি। আর পারপেচুয়ালের ক্ষেত্রে প্রত্যেকটা সেলসের পরে আমাদের কিন্তু কস্ট অফ গুডস সোল্ড এবং ইনভেন্টরি আপডেটেড হয়, ঠিক আছে। উইন্ডো ড্রেসিং বা ক্রিয়েটিভ অ্যাকাউন্টিং, এই জিনিসটা কি? ক্রিয়েটিভ অ্যাকাউন্টিং, উইন্ডো ড্রেসিং, আপনারা অনেকে হয়তো এই দুইটা টার্মের সাথে পরিচিত না। এটা হচ্ছে আমাদের অ্যাকাউন্টিং এর ক্ষেত্রে অ্যাকাউন্টিং এর টার্মগুলো মডিফাই করে আমাদের হচ্ছে ভুয়া অ্যাকাউন্টিং রিপোর্ট তৈরি করা। যেমন আপনার সেলস বাড়ায় দেখানো, বা আমাদের একটা হেলদি অ্যাকাউন্টিং রিপোর্ট তৈরি করা। দেখা যাবে একটা লস মেকিং কোম্পানিকে আমরা এই ক্রিয়েটিভ অ্যাকাউন্টিং এর মাধ্যমে সেলস বেশি দেখা, কস্ট কম দেখা, ইনভেন্টরি বেশি দেখা, অ্যাসেট বেশি দেখা, লায়াবিলিটিস কম দেখা, আমরা কিন্তু প্রফিট মেকিং অর্গানাইজেশন তৈরি করতে পারি। সেটাকে যে প্রসেসে করা হয় সেটাকে ক্রিয়েটিভ অ্যাকাউন্টিং বলা হয় বা উইন্ডো ড্রেসিং বলা হয়। অডিট ওপিনিয়নের ক্ষেত্রে এই টার্মগুলো আপনারা ক্লিয়ার থাকবেন, কোয়ালিফাইড, আনকোয়ালিফাইড, ডিসক্লেমার, অ্যাডভার্স, এগুলো ওপিনিয়ন। কোয়ালিফাইড ওপিনিয়ন হচ্ছে কোয়ালিফাইড ওপিনিয়ন হচ্ছে খারাপ, আনকোয়ালিফাইড ওপিনিয়ন হচ্ছে একেবারে ক্লিন রিপোর্ট। ডিসক্লেমার ওপিনিয়ন কখন দেওয়া হয়? যখন আপনি ঠিকমতো অডিট করতে পারতেছেন না, আপনাকে সাহায্য করতেছে না, আপনি ডকুমেন্টস দিচ্ছে না, বা আপনার স্কোপের অভাবে আপনি যখন অডিট করতে পারতেছেন না, তখন ডিসক্লেমার, যে আমি আসলে জানতে পারিনি, ঠিক আছে, এটা ওপিনিয়ন দেওয়া হয়। অ্যাডভার্স ওপিনিয়ন সবচেয়ে খারাপ ওপিনিয়ন, যেটা হচ্ছে আপনি সবকিছু জানেন এবং আপনার হাতে সব প্রমাণ আছে যে এই যে ফ্রড এরর হয়েছে এবং ম্যাটেরিয়ালি মিসস্টেটেড হয়েছে। কস্ট ভার্সেস এক্সপেন্স, আপনাদেরকে জিজ্ঞাসা করতে পারে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন কস্ট অ্যান্ড এক্সপেন্স। কস্ট হচ্ছে ক্যাপিটাল এক্সপেন্ডিচার, বড় খরচ, লং টার্ম জন্য দেওয়া হয়। আর এক্সপেন্স হচ্ছে রেভিনিউ এক্সপেন্ডিচার। এক্সপেন্স ইজ দ্য ইনকার্ড পার্ট অফ কস্ট, অর্থাৎ যে অংশটুকু খরচ হয়ে গেছে সেটা হচ্ছে এক্সপেন্স। যেমন আপনি হচ্ছে 3 বছরের জন্য বীমা অগ্রিম বীমা দিলেন 3 বছরের জন্য, তাহলে ওইটা আপনার কস্ট। বছরে 30,000 টাকা দিলেন, ওটা কস্ট। 1 বছর শেষে বীমা খরচ হয়ে গেল, তাহলে কত? 10,000 টাকা। এই 10,000 টাকা হচ্ছে এক্সপেন্স, ঠিক আছে। এই কস্টের একটা পার্ট হচ্ছে এক্সপেন্স, যেটা খরচ হয়ে যাবে। অ্যাক্টিভিটি বেসড কস্টিং, জাস্ট ইন টাইম, এই বিষয়গুলো হচ্ছে কস্ট অ্যাকাউন্টিং এর, এটা আপনারা দেখে নেবেন। লিজ ভার্সেস হায়ার পারচেজ, এটাও দেখে নেবেন। লিজটা হচ্ছে আমরা জানি কোনো অ্যাসেট না কিনে আমরা হচ্ছে ভাড়া নিতে পারি, সেটা হচ্ছে লিজ। হায়ার পারচেজ এর ক্ষেত্রে হচ্ছে
লিজের মতো না, লিজটা আমাদের অ্যাসেটটা ফেরাই দিতে হয়। হায়ার পারচেজ আমরা অ্যাসেট ফেরাই দেয় না। হায়ার পারচেজ হচ্ছে কিস্তিতে আমরা যে বিভিন্ন প্রোডাক্ট কিনি সেটাকে অ্যাকাউন্টিং এ হায়ার পারচেজ বলে, ঠিক আছে? যেমন আমরা যদি একটা রেফ্রিজারেটর বা একটা টেলিভিশন, যে সাপোজ সিঙ্গারের একটা টেলিভিশন, আমরা 1 লাখ টাকার একটা টেলিভিশন 50,000 টাকা দিলাম, আর 10,000 টাকা 5 মাসে 10,000 টাকা করে দিলাম, এটা হচ্ছে হায়ার পারচেজ, ঠিক আছে? আর লিজ হচ্ছে আমরা যদি ওই টেলিভিশনটা না কিনে, আমরা হচ্ছে টেলিভিশনটা আমাদের সিঙ্গার দেয় এবং আমরা মাসে মাসে যদি তার ভাড়া পরিশোধ করি, মাসে মাসে 5,000 টাকা করে ভাড়া দেয়, সেটা হচ্ছে লিজ। তাহলে এই দুইটার পার্থক্য আপনারা মাথায় রাখবেন। হিস্টোরিক্যাল কস্ট ভার্সেস রিভ্যালুয়েশন মডেল, এটা তো আপনাদের আগে বলা হচ্ছে, এটা অ্যাকাউন্টিং এর প্রিন্সিপাল। যদি আমরা অ্যাকাউন্টিং অ্যাসেট গুলা যে দামে কেনা, দেখা যাবে 1994 সালে আমরা একটা ফার্নিচার যে দামে কেনা ওই দামেই দেখায়, সেটা হচ্ছে হিস্টোরিক্যাল কস্ট। আর রিভ্যালুয়েশন আমাদের আইএফআরএস নতুন করে বলছে যে রিভ্যালুয়েশন মডেলে দেখাইতে পারেন ফেয়ার ভ্যালু মেথডে। সেক্ষেত্রে আপনি দেখা যাবে 1984 সালে একটা জমি কিনলেন 1 লাখ টাকা, সে জমির দাম এখন 1 কোটি টাকা হয়ে গেছে, আপনি চাইলেও এটা 1 কোটি টাকা দেখাতে পারেন। তাহলে আপনার রিভ্যালুয়েশন মডেলে যেতে হবে, এবং রিভ্যালুয়েশন মডেলে গেলে প্রত্যেক বছর কিন্তু আপনার রিভ্যালু করতে হবে, ঠিক আছে? ইফেক্টিভ ভার্সেস এফিশিয়েন্ট, এটা হচ্ছে জেনারেল একটা কথা, যে ইফেক্টিভ আর এফিশিয়েন্টের পার্থক্য কি? ইফেক্টিভ হচ্ছে কেউ একটা কাজ করতে পারে, তার সে অ্যাবিলিটি আছে, ঠিক আছে? যেমন কেউ ফুটবল খেলতে পারে, ঠিক আছে? সে, আর এফিশিয়েন্ট হচ্ছে সে কত ভালোভাবে সে কাজটা করতে পারে। কেউ হচ্ছে দেখা যাবে একটা কাজ 10 ঘন্টা করে, সে হচ্ছে কাজটা করতে পারে। কেউ একটা কাঁথা সেলাই করতে পারে, সে হচ্ছে কাঁথা সেলাই ইফেক্টিভ, ঠিক আছে? তাহলে 10 ঘন্টা লাগে তার। আর একজন কাঁথা সেলাই করতে পারে কিন্তু তার 2 ঘন্টা লাগে কাঁথা সেলাই করতে, তাহলে সে কিন্তু এফিশিয়েন্ট কাঁথা সেলাই। তো একটা কাজ করতে পারে এবং একটা কাজ খুব ভালোভাবে করতে পারে, এই দুইটাই হচ্ছে এফেক্টিভ এবং এফিশিয়েন্ট। ভিশন এবং ভিশন, ভিশন হচ্ছে লং টার্ম, যেটা হচ্ছে মানে অ্যাচিভেবল না এরকম একটা টার্গেট থাকে। আর মিশন হচ্ছে ওই লং টার্মকে ছোট ছোট ভাগে ভাগ করে যেটা হচ্ছে অ্যাচিভ করা, সেটা হচ্ছে মিশন হচ্ছে একটু শর্ট টার্ম, ভিশন হচ্ছে লং টার্ম। লিডার ভার্সেস ম্যানেজার, এই প্রশ্নটা আসতে পারে যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন লিডার এন্ড ম্যানেজার। ম্যানেজার হচ্ছে অন্যকে দিয়ে কাজ করিয়ে নিতে পারে, যে সে হচ্ছে ম্যানেজার, ম্যানেজ করে নিতে পারে, গেট থিংস ডান বাই আদার্স, এটা হচ্ছে ম্যানেজার। আর লিডার হচ্ছে হু ক্যান মোটিভেট and who can influence the behavior of others, এটা হচ্ছে লিডার, যে অন্যকে ইনফ্লুয়েন্স করতে পারে বা মোটিভেট করতে পারে। ম্যানেজার অন্যকে দিয়ে কাজ করায় নেয় বা কাজ করায় নিতে পারে। মানিটারি পলিসি ভার্সেস, এই বিষয়গুলো আমি যেভাবে বলে দিচ্ছি, আপনাদের পছন্দ না হলে আপনারা নিজেদের মতো করে আবার, আমি এই যে আপনাদের আইটেমগুলো দিয়ে দিয়েছি, আপনাদের টপিকগুলো দিয়ে দিয়েছি, এই বিষয় থেকে কিন্তু আপনারা অবশ্যই প্রশ্ন পাবেন, এটা মনে রাখেন, ঠিক আছে? সো এই বিষয়গুলো আপনারা আবার নতুন করে আরেকটু ব্রডলি আপনারা নিজেদের মতো পড়ে নেবেন। মনিটারি পলিসি ভার্সেস ফিসক্যাল পলিসি, এটা আপনারা দেখবেন। মনিটারি পলিসি হচ্ছে মানি সাপ্লাই ডিটারমাইন করে ইকোনমিতে, যে আমাদের ইনফ্লেশন আছে কিনা, ইনফ্লেশন থাকলে সেটা কিভাবে কমানো যায়, ঠিক আছে? এটা বাংলাদেশ ব্যাংক বা অর্থ বিভাগ নিয়ে কাজ করে। ফিসক্যাল পলিসি হচ্ছে নর্মালি গভর্নমেন্ট স্পেন্ডিং এবং গভর্নমেন্ট কালেকশন বা হচ্ছে ইনকাম নিয়ে কাজ করে, যেটা হচ্ছে ট্যাক্সেশন এবং গভর্নমেন্ট স্পেন্ডিং বাজেটের মাধ্যমে যেটা করা হয় সেটা হচ্ছে ফিসক্যাল পলিসি। আচ্ছা, আর তারপরে আসি রেপো রেট, রিভার্স রেপো রেট, ব্যাংক রেট, সিআরআর, এসএলআর, এই বিষয়গুলো আপনার বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে পাবেন। তো ওয়েবসাইট থেকে আপনারা এর আপডেটেড যে তথ্য, আপডেটেড যে পার্সেন্টেজ, রেপো রেট, রিভার্স রেপো রেট এর পার্সেন্টেজ চেঞ্জ হয়, এগুলো আপনারা দেখে নেবেন। ব্যাংক রেট আর রেপো রেট একই জিনিস, যে বাংলাদেশ ব্যাংক যখন অন্য কোনো ব্যাংক থেকে লোন নেয় তখন সেটাকে ব্যাংক রেট বা রেপো রেট বলে। রিভার্স রেপো রেট যখন অন্যান্য ব্যাংক বাংলাদেশ ব্যাংক থেকে লোন নেয় তখন সেটাকে রিভার্স রেপো রেট বলে। সিআরআর হচ্ছে ক্যাশ রিজার্ভ রেশিও, ব্যাংকগুলোকে যে বাংলাদেশ ব্যাংকে নির্দিষ্ট পরিমাণ ক্যাশ জমা রাখা লাগে সেটা হচ্ছে সিআরআর বলে। এসএলআর হচ্ছে স্ট্যাটিউটরি লিকুইডিটি রেট, ঠিক আছে? এটা হচ্ছে ব্যাংকগুলোকে বাংলাদেশ ব্যাংকে মেনটেন করতে হয় এসএলআর। ট্যাক্স হলিডে হচ্ছে আহ, বিভিন্ন ট্যাক্সের যে ছাড় দেওয়া হয় বিভিন্ন প্রতিষ্ঠানের ক্ষেত্রে বা বিভিন্ন এরিয়ায়, সেটাকে ট্যাক্স হলিডে বলে। বা বিভিন্ন হচ্ছে আপনার বিজনেস প্রতিষ্ঠানের ক্ষেত্রে কিছু কিছু ট্যাক্স ছাড় দেওয়া হয়, সেটাকে ট্যাক্স হলিডে বলে। ইনকাম ইয়ার ভার্সেস অ্যাসেসমেন্ট ইয়ার, এটা ট্যাক্সেশনে পড়েছেন আপনারা, ওটা আবার দেখবেন। টিডিএস ভার্সেস বিডিএস, ট্যাক্স ডিডাক্টেড অ্যাট সোর্স ভার্সেস ভ্যাট ডিডাক্টেড অ্যাট সোর্স, এটা আপনারা দেখবেন যে ট্যাক্স হচ্ছে যখন হচ্ছে কোনো কাউকে টাকা দেওয়ার সময় তার যে ট্যাক্স হবে সেটা আমি কেটে রেখে গভর্নমেন্ট অ্যাকাউন্টে জমা দেওয়া, বা ভ্যাটের ক্ষেত্রে একই কথা, সেটা হচ্ছে এটাকে সোর্স ট্যাক্স বলে, ঠিক আছে? বা বিডিএস হোক আর টিডিএস হোক, ভ্যাটও এক প্রকার ট্যাক্স, তো এটাকে সোর্স ট্যাক্স বলে, টিডিএস অ্যান্ড বিডিএস। প্রোগ্রেসিভ ভার্সেস রিগ্রেসিভ ট্যাক্স,
প্রোগ্রেসিভ ট্যাক্সটা হচ্ছে ইনকাম বাড়ার সাথে সাথে যে ট্যাক্সটা বাড়ে, রিগ্রেসিভ হচ্ছে ইনকাম বাড়তেছে কিন্তু ট্যাক্স কমতেছে। সেক্ষেত্রে দেখা যাবে 1,00,000 টাকা পর্যন্ত ইনকাম হচ্ছে আমাদেরটা হচ্ছে প্রোগ্রেসিভ ট্যাক্স। 1,00,000 টাকা পর্যন্ত এটা আপনারা বুঝতে পারবেন, এক্সাম্পল দেওয়ার আসলে কিছু নাই। কমন স্টক, প্রিফার্ড স্টক অ্যান্ড ট্রেজারি স্টক, ঠিক আছে? এই বিষয়গুলো আপনারা যদি জানেন তাহলে ভালো, না জানলে আবার দেখে নেবেন। ট্রেজারি স্টকটা বলি, এটা হচ্ছে নিজের কোম্পানি শেয়ার যখন বাজার থেকে নিজে কিনে নেয় তখন সেটাকে ট্রেজারি স্টক বলে। আর প্রিফার্ড স্টকের ক্ষেত্রে কিন্তু ডিভিডেন্ডটা, প্রিফার্ড স্টকের ক্ষেত্রে কিন্তু যারা প্রিফার্ড স্টক হোল্ডার এরা আগে ডিভিডেন্ড পাবে, তারপরে কমন স্টক হোল্ডাররা ডিভিডেন্ড। ট্যাক্স অ্যাভয়েডেন্স এবং ট্যাক্স ইভেশন। অ্যাভয়েডেন্সটা হচ্ছে উইদিন দ্য ল, আর ইভেশন হচ্ছে আউট অফ দ্য ল। ঠিক আছে? ইভেশনটা হচ্ছে পানিশেবল অফেন্স, অ্যাভয়েডেন্সটা হচ্ছে পানিশেবল না। ঠিক আছে? আপনি আইনের মধ্যে থেকে ট্যাক্স কমালে সেটা অ্যাভয়েডেন্স হবে। আর ট্যাক্স ইভেশনটা হচ্ছে আপনার অন্যায়। ডিরেক্ট ভার্সেস ইনডিরেক্ট ট্যাক্স, এনবিআর টু ভার্সেস নন এনবিআর ট্যাক্স, বিষয়গুলো আপনাদের স্লাইডে আছে, কম্পেন্ডিয়ামও আছে। অ্যাক্রুয়ালস ভার্সেস প্রভিশন, এটা হচ্ছে অ্যাক্রুয়ালসটা হচ্ছে আপনাকে বকেয়া, যেমন বকেয়া বেতন, ঠিক আছে? এই বিষয়টা বকেয়াটা আপনাকে অবশ্যই দিতে হবে। প্রভিশনটা হচ্ছে ফিউচারে আপনি রাখতে পারেন বা ফিউচারে খরচ হবে কিনা সেটা নিশ্চিত নট সার্টেন যে এটা আপনার এক্সপেন্স বা ইনকার্ড হবে, কিন্তু অ্যাক্রুয়ালসটা অবশ্যই ভবিষ্যতে ইনকার্ড হবে, ঠিক আছে? স্যাম্পলিং ভার্সেস নন স্যাম্পলিং রিস্ক, এটা অডিটের ক্ষেত্রে আপনারা দেখে নেবেন। আচ্ছা, এখন চলে আসি যে পিডিএফ কম্পেন্ডিয়াম আপনাদের যেটা আছে সেগুলোর ইম্পর্টেন্ট পার্ট কোনটা, যেটা আপনারা অবশ্যই দেখে যাবেন, যেহেতু এটা একটু বড়, তো পরীক্ষার আগে এই বিষয়গুলো অবশ্যই দেখে যাবেন। তার মধ্যে হচ্ছে রেশিওস গুলা দেখে যাবেন, যে রেশিও আছে, অনুপাতগুলো আছে, ওগুলো দেখে যাবেন। ইম্পর্টেন্ট 10টা রেশিও সম্ভবত আপনাদের দেওয়া আছে কম্পেন্ডিয়ামে, ওটা দেখে যাবেন। ফিফো, লিফো এবং এভারেজ মেথড, এটা আপনারা আর একটু ডিটেলস দেখে যাবেন। লিফোটা হচ্ছে আইএফআরএস কিন্তু এখন আর সাজেস্ট করে না, লিফোটা আইএফআরএস এর বাইরে। তো ফিফো এবং এভারেজ মেথডটা আইএফআরএস অনুযায়ী করা হয়। তো লিফো ফিফো কোনটা ইউজ করলে যখন দাম বাড়ে বা দাম কমে তখন কস্ট অফ গুডস সোল্ড বাড়ায় দেখা হয় বা কমানো দেখা হয়। বা যখন দাম বাড়তেছে তখন যদি ফিফো ইউজ করি তখন আমাদের সমপন্ন মজুত পণ্যের মূল্য বেশি দেখাবে না কম দেখাবে, তো এরকম প্রশ্ন আসতে পারে। তাহলে ফিফো যদি দেখে দাম বাড়তেছে তখন হচ্ছে আমি যদি ফিফো ইউজ করি তাহলে আমাদের ফার্স্ট ইন ফার্স্ট আউট হয়ে গেল, তাহলে লাস্টের যে প্রোডাক্ট ওইগুলো রয়ে গেল, ঠিক আছে? তাহলে আমাদের সমপন্ন মজুত পণ্য বেশি দাম দেখাবে এবং কস্ট অফ গুডস সোল্ড কম দেখাবে, ঠিক আছে? সো এই বিষয়গুলো ভালো করে বুঝবেন। ডেপ্রিসিয়েশনের মেথডগুলা আপনারা মুখস্থ করবেন, পড়বেন এবং কোনটা কোন নিয়মে কোন সূত্র দিয়ে করা হয় সেটাও দেখবেন। টাইপস অফ ইরর ইন ট্রায়াল ব্যালেন্সের যে নীতিগত ভুল আছে, করণিক ভুল আছে, ঠিক আছে? এই বিষয়ে এই ভুলগুলা পড়বেন। জেনারেল জার্নালগুলা আপনারা জার্নাল তো পারেন, তারপর যে অ্যাডজাস্টিং এন্ট্রিগুলা দেখবেন, জেনারেল জার্নাল, যে ব্যাড ডেপ্টের জার্নাল দেখবেন। শেয়ার রিলেটেড কিছু জার্নাল আছে, ওই জার্নালগুলো দেখবেন এবং ক্লোজিং এন্ট্রিটাও দেখবেন যে কিভাবে ক্লোজিং এন্ট্রি দেওয়া হয়। যদি এটা কম গুরুত্বপূর্ণ ক্লোজিং এন্ট্রিটা নর্মালি ধরে না। অ্যাডজাস্টিং এন্ট্রি, জেনারেল জার্নাল, এই দুইটা সম্পর্কে একটু ভালো আইডিয়া রাখবেন। তারপর হচ্ছে আমাদের যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের 6টা পার্ট ছিল, এলিমেন্ট ছিল, আইএস অনুযায়ী আমাদের কম্পেন্ডিয়ামে আছে, ওই 6টা মুখস্থ রাখবেন। হরিজন্টাল এন্ড ভার্টিক্যাল অ্যানালাইসিসটা কি জিনিস সেটা বুঝবেন, যে হরিজন্টাল অ্যানালাইসিস কিভাবে করি, ভার্টিক্যাল অ্যানালাইসিস কিভাবে করি। আচ্ছা, কস্ট অ্যাকাউন্টিং এর ক্ষেত্রে কি কি দেখবেন? মেথডস এন্ড টাইপস অফ কস্টিং, এই নামে আপনাদের কম্পেন্ডিয়ামে হেডলাইন আছে, এটা আপনারা পড়বেন। এলিমেন্টস অফ কস্টিং এর যে এলিমেন্টস গুলো সেগুলো একবার দেখবেন। কস্ট ভার্সেস ম্যানেজমেন্ট ভার্সেস ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং এর যে পার্থক্য সেটা আপনারা মানে যদি জিজ্ঞাসা করে তাহলে আপনারা অ্যান্সারটা রেডি করে রাখবেন। আপনারা সবকিছু ম্যাক্সিমাম প্রশ্ন অ্যান্সার কিন্তু জানেন, কিন্তু এটাকে আরেকটু সাজায় গুছায় যে এই প্রশ্নটা যদি আমার করে তাহলে আমি কিভাবে অ্যান্সার করব সেটা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন। আপনি একটা নোট খাতা রাখবেন যেটা থেকে আপনি মুখস্থ করবেন, ঠিক আছে? ভাইভাতে মুখস্থ করলে কিন্তু আপনার ভাইভাতে ভালো মার্কস ওঠানো সম্ভব। যে বিষয়, সাপোজ আপনাকে বললো যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন কস্ট অ্যাকাউন্টিং এন্ড ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং, বিষয়টা আপনি জানেন, আপনি এটা কিভাবে অ্যান্সার করবেন সেটা কিন্তু আপনি আগে থেকে রেডি করে নিয়ে যাবেন। বাই প্রোডাক্ট, জয়েন্ট প্রোডাক্ট, এটা আপনাকে যদি আস্ক করে তাহলে আপনি কিভাবে অ্যান্সার দিবেন সেটা রেডি করে নিয়ে যাবেন। অডিটিং এর ক্ষেত্রে ম্যাটেরিয়ালিটি কি জিনিস সেটা আপনারা 1 লাইন 2 লাইনে রেডি করে রাখবেন। ইন্টারনাল ভার্সেস এক্সটার্নাল অডিট, ফ্রড ভার্সেস এরর, প্রসিডিউর অ্যান্ড টেকনিক্স অফ অডিটিং, মোডস অফ অডিটিং, অডিটিং স্ট্যান্ডার্ডস অ্যান্ড অডিটিং প্রফেশন ইন বাংলাদেশ,
এই বিষয়গুলো অডিট পার্ট থেকে, কম্পেন্ডিয়াম থেকে আপনারা ভালো করে দেখবেন। ট্যাক্সেশনের ক্ষেত্রে ট্যাক্স রেটস ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে, কোম্পানির ক্ষেত্রে একটু কম গুরুত্বপূর্ণ। ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে এটা ভালো করে দেখবেন, মুখস্থ করে ফেলবেন। টাইপস অফ ট্যাক্সেশন, এই যে এনবিআর, নন এনবিআর ট্যাক্স, এটা আপনারা দেখবেন। ইনকাম ইয়ার, তারপরে ডিরেক্ট ট্যাক্স, ইনডিরেক্ট ট্যাক্স কেও দেখবেন। আপনাদের বলতে পারে ভ্যাট কি ধরনের ট্যাক্স, ডিরেক্ট নাকি ইনডিরেক্ট, বা ডিরেক্ট ট্যাক্স থেকে বেশি আসে না ইনডিরেক্ট ট্যাক্স থেকে আমাদের ইনকাম বেশি আসে গভর্নমেন্টের, এটা প্রশ্ন আসতে পারে। ইনকামের অ্যাসেসমেন্ট ইয়ার বলেছি আগে। রেসিডেন্ট ভার্সেস নন রেসিডেন্ট, যে রেসিডেন্ট হবে কতদিন বাংলাদেশে থাকলে, বা ক্রাইটেরিয়া কি, এমন প্রশ্ন আসতে পারে। ইনকামের হেড, যেহেতু এখন ইনকাম ট্যাক্স আপনাদের বোর্ডে যারা থাকবে সবারই কিন্তু ইনকাম ট্যাক্স দিতে হচ্ছে, ঠিক আছে। এই বছর থেকে সবারই অনলাইনে ইনকাম ট্যাক্স বাধ্যতামূলক করা হয়েছে। সো এই মাসে, এই যে ঠিক এই অক্টোবর নভেম্বর, এই নভেম্বর 30 তারিখ লাস্টের এই মাসে কিন্তু সবাই ইনকাম ট্যাক্স নিয়ে কাজ করতেছে। সো এই যে হেডস অফ ইনকাম কিন্তু ওই যে ইনকাম ট্যাক্সের যে অনলাইনে ফিল আপ করতেছে, সেই ইনকাম ট্যাক্স জানুক আর না জানুক, সে ইতিহাসে পড়া মনে করেন বা কেমিস্ট্রিতে পড়া, সে ইনকাম ট্যাক্স সম্পর্কে দেখা যায় আগে কখনো পড়ালেখা করে না, কিন্তু তার প্র্যাকটিক্যাল লাইফে কিন্তু ইনকাম ট্যাক্স প্রত্যেক বছর দিতে হয়, যেহেতু সে গভর্নমেন্ট চাকরি করে। সো এবার হচ্ছে অনলাইনে দিতে হচ্ছে। তো সে কিন্তু ওই বিষয়টা নিয়ে একটু ঘাটাঘাটি করতে হচ্ছে তাকে, ইনকাম ট্যাক্স দিতে হলে তার বিষয়গুলো জানতে হচ্ছে। তো এই বিষয়গুলো ইনকাম ট্যাক্স থেকে কিন্তু আপনাদের প্রশ্ন আসতে পারে, যেহেতু আপনাদের সিলেবাসে ছিল, আপনারা অ্যাকাউন্টিং ব্যাকগ্রাউন্ডের। সো ওই সে যে নতুন করে যে বোর্ডে যারা থাকবে, নতুন করে যা শিখছে, ওইগুলো কিন্তু আপনাদের কাছে যাচাই করতে পারে যে এই বিষয়টা কি। তো ট্যাক্সেশন পার্টটা কিন্তু, এই যে সিচুয়েশন কিন্তু আপনাদের ট্যাক্সেশন পার্টটা গুরুত্বপূর্ণ করে দিল, যে এই মাসটা অক্টোবর নভেম্বর এখন ট্যাক্সেশনের সময় রিটার্ন সাবমিট করার। এই কারণে কিন্তু এই ট্যাক্সেশন পার্টটা আপনারা ভালো করে দেখবেন, ঠিক আছে। পরীক্ষার জন্য কিছু গুরুত্বপূর্ণ তথ্য, এটা পিডিএফ কম্পেন্ডিয়ামে আপনাদের এই নামে দেওয়া আছে, ওই বিষয়গুলো দেখবেন। শেষ কথা, এটা হচ্ছে আপনাদের ভাইবা বোর্ডে যাওয়ার আগে কিছু ভুল কিন্তু মেনে নেওয়া যায় না, ঠিক আছে। আপনার কাছে আপনি সবই পারবেন এটা কথা না, আপনি হচ্ছে সব অ্যান্সার আপনি পারবেন স্মুথলি, সেটাও এক্সপেক্ট করে না বোর্ড মেম্বাররা, বা এটাও হচ্ছে লজিক্যাল না, কিন্তু আপনি কিছু জিনিস ভুল করতে পারবেন, ঠিক আছে। এই বিষয়গুলো ভুল করলে খুবই নেগেটিভলি নেওয়া হয়। সে বিষয়গুলো আমি এখানে দিছি, দেখেন। ফাদার অফ অ্যাকাউন্টিং, অ্যাকাউন্টিং এর ফাদার কাকে বলা হয়? লুকা ডিফেসিলি। এন্ড হিজ বুকস নেম, তার বইয়ের নাম কি? যেহেতু আপনি সেই 9 থেকে অ্যাকাউন্টিং পড়তেছেন, এই বিষয়টা আপনার অবশ্যই বারবার পড়া হয়েছে, জানা হয়েছে। তো এই বিষয়গুলো আপনারা, দেখা যাবে আপনি জানেন কিন্তু ভুলে গেছেন, এরকম যেন না হয়, ঠিক আছে। সাবজেক্ট নেম অফ ইয়োর সিলেবাস, এই যে আপনি যে ইউনিভার্সিটিতে পড়ছেন, আপনার হচ্ছে বা যে ভার্সিটিতে পড়ছেন, অ্যাকাউন্টিং এর যে সেমিস্টার গুলাতে কোন কোন সাবজেক্ট পড়ছেন এটা মাথায় রাখবেন, বা ইয়ারে কোন কোন সাবজেক্ট পড়ছেন এটা আপনি মাথায় রাখবেন। তো আপনাকে বলতে পারে যে কস্ট অ্যাকাউন্টিং এর কয়টা বই পড়ছো, হচ্ছে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং এর বা হচ্ছে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর কার বই পড়ছো, ঠিক আছে। তো এই বিষয়গুলো মাথায় রাখবেন। আপনি যে ইউনিভার্সিটিতে পড়ছেন তার কারেন্ট ভাইস চ্যান্সেলর কে, ঠিক আছে, ওর ডিপার্টমেন্ট চেয়ারম্যান এখন কে আছে, দেখা যাবে সেই আপনি যে ইউনিভার্সিটিতে পড়ছেন এখন বর্তমান ডিপার্টমেন্ট চেয়ারম্যানই আপনার ভাইবা নিচ্ছে। তা আপনাকে জিজ্ঞাসা করতে পারে যে এখন আরেকজন এক্সটার্নাল জিজ্ঞাসা করতে পারে আপনার ডিপার্টমেন্টের এখন চেয়ারম্যান কে, ঠিক আছে। সো এই বিষয়গুলো আপনারা জেনে যাবেন। সিজিপিএ, বিবিএ এবং এমবিএ তে আপনার কত সেটা জেনে যাবেন। নেম অফ দ্য হেড অফ এফআরসি, এফআরসি এর প্রধানকে, আইসিএবি এর প্রধানকে, আইসিএমএবি, বাংলাদেশ ব্যাংক, এই ধরনের প্রতিষ্ঠান আরো যদি থাকে সেগুলোর আপনারা হেড অফ দ্য ইনস্টিটিউশন জেনে যাবেন। কারেন্ট জিডিপি, ট্যাক্স, জিডিপি রেশিওস, রিজার্ভ, বাজেট এবং অন্যান্য কারেন্ট যদি কোনো তথ্য থাকে তাহলে অবশ্যই আপনারা সেই তথ্যগুলো জেনে যাবেন। তো সবার জন্য বেস্ট অফ লাক। আশা করি যারা ক্লাস করেছেন এবং যারা রিটেনে টিকেছেন সবাই তো আর ভাই টিকবেন না, বা সবাই ক্যাডার হবেন না। তো আপনাদের জন্য, সবার জন্য অনেক অনেক শুভকামনা থাকলো। কনফিডেন্টের সাথে ভাইবা দিবেন, আশা করি ভালো হবে। সবার জন্য অনেক অনেক দোয়া থাকলো, আমার জন্য দোয়া করবেন। অনেক ধন্যবাদ। আল্লাহ হাফিজ।